মাঝে বেঁচে থাকি, হাসি কাঁদি। রূপে ঝলমল নদী টলমল রূপালী ইলিশ নয় বেশি দূর, মেঘনা এবং ডাকাতিয়া নদী মাঝি মাল্লার উদাত্ত সুর, সুপারি সয়াবিন নারিকেল আর ধানে ভরপুর, এই তো প্রিয় জেলা আমার প্রাণের লক্ষ্মীপুর। বিস্তীর্ণ মাঠ জুড়ে সয়াবিন আর নারিকেল সুপারির বাগান, মেঘনার মোহনায় রূপালী ইলিশের ঝিলিক, নদীমাতৃক মনোরম নৈসর্গিক রূপ শোভিত এই লক্ষ্মীপুরের শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী দালালবাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের সামনে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে দেশে বা বিদেশে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি ও শিকড়ের সন্ধানে আত্মিক টানে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আজ এসেছি মেঘনা ও বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস মোকাবেলা করা সাহসী মানুষের জেলা এই লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর নিয়ে একটি প্রচলিত কথা আছে, লক্ষ্মীপুর ভরপুর জলে স্থলে, মাটির মানুষ আর সোনার ফসলে। চলুন এক নজরে জেনে নেই এই লক্ষ্মীপুর জেলা সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য। ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ সয়া সুপারি ল্যান্ড নামে খ্যাত জেলা এই লক্ষ্মীপুর। এই জেলার পশ্চিম ও দক্ষিণ মেঘনা নদীর বিশাল অংশ দ্বারা বেষ্টিত। লক্ষ্মীপুর জেলার অধিকাংশ ভূমি নদী বা সমুদ্র গর্ভ থেকে ক্রমশ চর বা দ্বীপ হিসেবে জেগে ওঠে। 1860 সালে বাংলার দক্ষিণ প্রান্তের মেঘনা উপকূলে লক্ষ্মীপুর থানার গোড়াপত্তন হয়। এই জনপদের একদিকে যেমন রয়েছে মজু চৌধুরী হাটের ব্যস্ত ফেরিঘাট কিংবা মেঘনার বুকে জেগে ওঠা চোখ জুড়ানো চর আলেকজান্ডার, অন্যদিকে মেঘনার সুনীল জলরাশিতে সূর্যাস্ত ও সূর্যোদয়ের দৃশ্য এই জেলার ব্যতিক্রমী বৈশিষ্ট্য। লক্ষ্মীপুর জেলার রায়পুরায় রয়েছে বাংলাদেশের বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র, যা প্রায় 54 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই কেন্দ্রের মৎস্যপণ্য উৎপাদনের জন্য 69টি পুকুর রয়েছে। 1982 সাল থেকে এই কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। অসংখ্য নদী, খাল ও বিস্তীর্ণ মাঠ জুড়ে সয়াবিন, নারিকেল এবং সুউচ্চ সুপারি গাছের সারি লক্ষ্মীপুর জেলার অনন্য বৈশিষ্ট্য। এই জেলার উল্লেখযোগ্য ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে হযরত সৈয়দ শাহ মিরানের মাজার, শ্যামপুর দায়রা শরীফ, হরিশচর দরগা, কাঞ্চনপুর দরগা ও বড় মসজিদ, তিতাখা জামে মসজিদ, মজুপুর মটকা মসজিদ, মধুবানু মসজিদ, রায়পুরের জিনের মসজিদ, রামগতিতে অবস্থিত দৃষ্টিনন্দন আসসালাম জামে মসজিদ, কামানখোলা জমিদার বাড়ি, শ্রীগোবিন্দ জিও আখড়া, লক্ষ্মীধরপাড়া দিঘি, মতিরহাট লঞ্চঘাট এবং মজু চৌধুরীর হাট। মেঘনার তীরে দৃষ্টিনন্দন স্থানে অবস্থিত এই ঘাটটি ভোলা, বরিশাল, চট্টগ্রাম সহ দেশের অন্যান্য জেলায় সহজ যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। দর্শক মণ্ডলী, আমি এখন কথা বলছি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলেকজান্ডার নামক মেঘনা সৈকত থেকে। ব্রিটিশ শাসনামলে রামগতি অঞ্চলের ভূমি রাজস্ব অফিসে আলেকজান্ডার নামে একজন ইংরেজ ভদ্রলোক রাজস্ব সংগ্রাহক বা রেভিনিউ কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার নাম অনুসারেই এই অঞ্চলের নামকরণ করা হয় চর আলেকজান্ডার। তবে শুধু চর আলেকজান্ডারই নয়, সে সময় এই অঞ্চলের বেশ কয়েকটি চরের নামই রাখা হয় ইংরেজদের নামে, যেমন চর ফলকন, চর লরেন্স, চর মার্টিন ইত্যাদি। এখানে এসে এই মেঘনা নদী ব্যাপক প্রশস্ততা লাভ করেছে এবং নদীর তীব্র ঢেউ এসে যখন তীরে আছড়ে পড়ে তখন এটি দেখতে কোনো সমুদ্র সৈকত বা বিচের মতোই মনে হয়। নদীর পাড় জুড়ে দেখা যায় মানুষের ভিড়। বিস্তীর্ণ নদী, দিগন্ত জোড়া জলরাশি, নদীর ঢেউ, শীতল বাতাস ও মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখতে প্রতিদিন এখানে ভিড় করেন ভ্রমণ পিপাসু মানুষ। দেশ জুড়ে এটি আলেকজান্ডার বিচ নামেই জনপ্রিয় হয়ে ওঠে। দর্শক মণ্ডলী, কথা বলছি লক্ষ্মীপুর সদর উপজেলায় অবস্থিত দালাল বাজার জমিদার বাড়ির ভেতর থেকে। প্রাচীন এই জমিদার বাড়িটি প্রায় 5 একর জমির উপর প্রতিষ্ঠিত। এই বাড়ির রাজগেট, জমিদার প্রাসাদ, অন্দরমহল, অন্দর পুকুর, শান বাঁধানো ঘাট, নৃত্যশালা ইত্যাদি দর্শনার্থীদের আকর্ষণ করে।
সপ্তদশ শতাব্দীর শুরুর দিকে লক্ষ্মীনারায়ণ বলে জনিত ব্যক্তি কাপড়ের ব্যবসা করার উদ্দেশ্যে দালাল বাজার আসেন। তার পুত্র ব্রজবল্লভ তার নিজ গুণে এই ব্যবসার প্রসার ঘটান। ব্রজবল্লভের পুত্র গৌরকিশোর তার লেখাপড়ার সুবাদে কলকাতায় যান এবং সেখানে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহচর্যে আসেন এবং জমিদারি খরিদ করেন। গৌরকিশোর 1765 খ্রিস্টাব্দে রাজা উপাধি লাভ করেন এবং এই জমিদার বাড়ি নির্মাণ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক প্রতিনিধি হিসেবে কাজ করায় একসময় স্থানীয় মানুষদের কাছে লক্ষ্মীনারায়ণের উত্তরসূরিগণ দালাল বা বাণিজ্যিক প্রতিনিধি হিসেবে আখ্যায়িত হতে থাকেন। সেই থেকে এলাকাটির নাম হয়ে যায় দালাল বাজার, আর এই জমিদার বাড়িটিও দালাল বাজার জমিদার বাড়ি নামে পরিচিতি লাভ করে। এটি 2018 সালের 4 জানুয়ারি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে গেজেটভুক্ত হয়। কথিত আছে এই লক্ষ্মীনারায়ণের নাম অনুসারেই নামকরণ করা হয় এই লক্ষ্মীপুরের। দর্শক মণ্ডলী, আমার পেছনে যে বিশাল আয়তনের দিঘিটি দেখছেন, এটি হচ্ছে লক্ষ্মীপুরের সে বিখ্যাত খোয়া সাগর দিঘি। খোয়া মানে কুয়াশা, অর্থাৎ এই দিঘিটির আয়তন এতই দীর্ঘ যে শীতকালে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাকালে কুয়াশাচ্ছন্ন বা ঝাপসা দেখা যায়। এই কুয়াশাময় অনুভূতির কারণেই এর নাম হয়েছে খোয়া সাগর দিঘি। চারপাশে সবুজের সমারোহ, বিকেলের পরন্ত বেলায় পর্যটক সমাগমে মুখর হয়ে ওঠে এই পর্যটন স্পট। এই খোয়াসাগর দিঘির পাশেই রয়েছে 100 বছরের প্রাচীন দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়। জমিদার গৌরকিশোরের পরবর্তী বংশধর শ্রী নরেন্দ্র কিশোর রায় বাহাদুর তার পিতা শ্রী নবীন কিশোর রায় বাহাদুরের নাম অনুসারে 1924 সালে এই দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। 100 বছরের প্রাচীন এই বিদ্যালয়টি এখনো জমিদারদের স্মৃতি বহন করে চলেছে। স্মৃতি আর বিস্মৃতির মাঝখানে ভীতিহীন প্রীতির বন্ধন তৈরির মহৌষধ হইল তৈল। আমাদের এই মিডিয়ার উইকিপিডিয়া হইল এই তৈল, কারণ তৈল ভজন তৈল সাধন তৈল সকল সার, তৈলের গুণে সবার মেজাজ রহিবে চমৎকার। এই তৈল প্রভাবে পরিচিত স্বভাবে আত্মপ্রকাশ করতে চলেছে একটি তৈল টিভি, যার চরিত্র যখন যেমন তখন তেমন। আজকে আমাদের চ্যানেলের চূড়ান্ত অনুষ্ঠান পরিকল্পনার জন্য সবাইকে ডাকা হয়েছে। এটা অত্যন্ত আনন্দের দিন। আজকে আমাদের চ্যানেলের প্রধান উদ্দেশ্য ঠিক করতে হবে। জি স্যার, আমাদের লক্ষ্য থাকবে গুণে মানে না হইলেও প্রচারে এবং জনসংযোগে যেন ফাস্ট হইতে পারে। উনি খারাপ বলেন স্যার, তবে লক্ষ্য রাখতে হবে কারা কিভাবে সবসময় সব সরকারের প্রিয় বাজার হয়েছে এবং কেন হয়েছে সেটা বুঝতে হবে। এইসব বুঝতে কোনো লাভ নাই। আমাদের চ্যানেলের নামকরণই বুঝতে পারছেন, পিপিটি, অর্থাৎ প্রাইভেট পাবলিসিটি টিভি, বাংলায় পারিবারিক প্রচার টিভি। তবে পরিবার ছাড়াও আমাদের একই অঙ্গে বহুরূপ থাকতে হবে এবং সরকার, সুশীল মিডিয়া সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। সেটা ঠিক আছে, কিন্তু ব্যবসার জন্য আমাদের নানান প্রতিযোগিতা, পুরস্কার প্রদান, সিনেমা ইনভেস্ট, শিল্পীদের উপহার কর্মসূচি, বিদেশ নিয়ে যাওয়া, এইসব ব্যাপারে উদ্যোগ নিতে হবে। তখন শিল্পীও পাবেন, শিল্পীর গুণগানও পাবেন। মঞ্জুর সাহেব ঠিকই বলছেন, এটা একটা গুড ইনভেস্টমেন্ট। যা দিবেন তার চেয়ে বেশি পাবেন। আচ্ছা স্যার, এই সরকার পরিবর্তন হলে আমাদের চরিত্র কি হবে? মনে রাখবেন, আমাদের নির্দিষ্ট কোনো চরিত্র থাকবে না। সরকার পরিবর্তনের সাথে সাথে আমরাও পরিবর্তন হব। আমাদের চরিত্র হবে তৈলাক্ত এবং চাটুকারিতাপূর্ণ। কিন্তু স্যার, দালালি করতে সমস্যা হবে না? আমাদের চ্যানেল হবে একটি সুবিধাবাদী পলিটিক্যাল চ্যানেল। আমাদের কেউ কিছু বলবে না, কারণ মিডিয়া সবারই দরকার। আচ্ছা স্যার, আমাদের চ্যানেলের মেইন শেয়ার কাদের থাকবে? এটা ফ্যামিলি চ্যানেল, ফ্যামিলির সবাই থাকবে। আমরা সবাই ভাই বোন, বেয়াই, তালুই, বোনের জামাই, জামাইয়ের বোন, সবাই। এছাড়াও আমাদের পরিবারের 2-1 ঘনিষ্ঠ লোক থাকবে, যাদের প্রধান যোগ্যতা হবে দালালি করা। স্যার, বিভিন্ন প্রতিযোগিতা, অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এসব করতে গেলে তো প্রচুর টাকা লাগবে। লাগবে না, শিল্পীর চুলের ফিতা থেকে শুরু করে পায়ের স্যান্ডেল সবই স্পন্সর হবে। আর খাওয়া দাওয়ায় কোনো পয়সাই লাগবে না। কৃতজ্ঞতা সবাই নাম প্রচার করবো। কিছু কিছু পাবলিক আছে নাম গেলেই খুশি, সুতরাং এগুলির কোনো খরচ নাই। আর যেহেতু আমাদের চ্যানেলের কোনো নীতিমালা নাই, অতএব আমরা যেটা করবো এইটাই নীতি, কোনো অসুবিধা নাই। আচ্ছা স্যার, রাজনৈতিক অনুষ্ঠান কি কি থাকবে? নিজেদের লাইনের কিছু লোক নিয়ে নিব, যারা সরকারি দল বিরোধী দল উভয়ের সাথে ব্যালেন্স করে রাজনৈতিক অনুষ্ঠান বানাবে। তাই কোনো পরিবর্তনে আমাদের কোনো সমস্যা হবে না, উভয় দিকেই লোক থাকবে। লাস্ট একটা প্রশ্ন স্যার, আমাদের চ্যানেলের স্লোগানটা যেন কি হবে? এতক্ষণ কি লেকচার দিলাম, কিছুই বুঝেন নাই। স্লোগান হবে যখন যার তখন তার। কি হবে? যখন যার তখন তার। এই নীতিটা বোঝা ভার, কারণ অতি পরিষ্কার। কখন যে কে কারে টানে, কখন কারে মানে, কখন করে বহিষ্কার কে জানে। তাই এই জাতীয় নীতি খুব ভীতিকর, আবার কারো জন্যে প্রীতিকর, কারণ দুর্নীতি এদের শক্তি, তাই এতেই তাদের আসক্তি। যেমন এই ব্যক্তি। স্যার, চাকরিটা আমার হবে তো? সেটা বলা কঠিন। আমি আপনার রিটেন ভাইবা সব কিছু রেজাল্ট দেখেছি।
কিন্তু আমার হাত পা বাঁধা, কিছু করার নেই। এই সমাজটা ধ্বংস হচ্ছে শুধুমাত্র একটা জিনিসের অভাবে। স্যার কি জিনিস স্যার? মরালিটি, অর্থাৎ নীতি নৈতিকতা। মানুষ সততা ভুলে গেছে, কিন্তু এই সততাই আমার অহংকার। স্যার আপনার মতো নীতিবান মানুষ আছে বলেই সমাজটা এখনো টিকে আছে স্যার। স্যার আমার চাকরিটা খুব দরকার, আপনি ইচ্ছে করলে আমার চাকরিটা হয়ে যাবে স্যার। চাকরি কি গাছের ফল যে বললেই পাবেন? এর জন্য প্রয়োজন যোগ্যতা, মেধার সঙ্গে চরিত্র। এই যে দেখেন, আমি জীবনে একটা মিথ্যা কথা বলিনি, আমি 1 পয়সা হারাম খাই। যান আপনি যান করিমের সঙ্গে কথা বলেন। আজকে সততার উপরে আমার 2টো টকশো আছে, তো তাই একটু প্রিপারেশন নেব। একটু দেখবেন স্যার প্লিজ। আমি আসি স্যার, সালাম আলাইকুম। আসসালামু স্যার। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ করি। জি স্যার। ছেলেটাকে কেমন দেখলা? মানে তোমার এখনই তো বসা ছিল। স্যার ছেলেটা অনেক সৎ এবং মেধাবী। ধুর, ওটা তো আমিও জানি। মোট কথা, ও যদি চাকরি যায় তাহলে স্পিড মানি 5 লাখ টাকা দিতে হবে। গরিব বলে বাড়ালাম না, আমার একটা নীতি আছে। তো স্যার, বরকত সাহেব, স্যার, আচ্ছা ওই ক্যান্ডিডেটের কি অবস্থা? বেশি নাম্বার কে পেল? আরিফ সাহেব মেধা তালিকায় বেশি নম্বর পাইছে। ওকে বাদ দিতে হবে। হ্যাঁ দেখুন, শোনেন, আমার একটা ক্যান্ডিডেট আছে। আপনার ক্যান্ডিডেটটা কে স্যার? আরে আমার ভাতিজা। ও মানে আপনার ভাতিজা? জি স্যার, মানে আমাদের ভাতিজা। ঠিক আছে, ব্যবস্থা করুন। স্যার, 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 স্যার আসলেই আপনার চরিত্র বোঝা ভার। আমার টকশোটা দেখো, তাহলে বুঝবা আমার চরিত্রটা কত বিচিত্র। 2টা আছে, একটা নীতি ও মূল্যবোধ, আর একটা নীতি নৈতিকতা ও সততা। আজকে সততার উপরে এমন লেকচার দেব, মানুষ সততার ঠেলায় ঘুমাইতে পারবে না। কিন্তু স্যার আরিফকে কি বলবো? ও তো বসে আছে। আপনি এত সততার কথা বললেন, ও তো আশা করে আছে। মুখের সততা আর কর্মের সততা এক নয়। কারণ এদের মুখ একটা হলেও মুখোশ থাকে অনেক, সুতরাং এরা কাকে নেবে না নেবে সেটা তাদের ব্যাপার। এসব লাজহীন মানুষের কথার ফানুষে কাজ হয় না। তবে আমরা চাই যোগ্যতার বলেই মানুষ যোগ্য জায়গায় যাক। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক মানুষ গড়ার কারিগর, আর শিক্ষালয় শিক্ষা গ্রহণের স্থান। এই স্কুলটি তার যথার্থ প্রমাণ। পর্দায় যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন, এটি চট্টগ্রাম বিভাগের সেরা প্রাথমিক বিদ্যালয়। নাম পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগঞ্জ, লক্ষ্মীপুর। 1885 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি লক্ষ্মীপুর জেলা শহর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। এই বিদ্যালয়ের 11টি শ্রেণীকক্ষই নান্দনিক চিত্রকর্ম ও শিক্ষা সামগ্রীতে সাজানো। দেয়াল জুড়ে রয়েছে শিক্ষার্থীদের আঁকা ছবি। প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা কক্ষ। এসব কক্ষের দেয়ালের রঙিন চিত্র দেখেই বর্ণমালা শিখছে শিশুরা। টিফিনের ঘন্টা বাজলেও হাতে বই নিয়ে কেউ কেউ বসে থাকে পাঠাগারে। প্রাথমিক শিক্ষা পদক কমিটি 2026 সালের 4 জুন বিদ্যালয়টিকে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে ঘোষণা করেছে। শতভাগ ভর্তি নিশ্চিত করা, নিয়মিত উপস্থিতি, ঝরে পড়ার হার শূন্যের কাছাকাছি রাখা, মানসম্পন্ন পাঠদান পদ্ধতি এবং সহজ শিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের কারণেই বিদ্যালয়টি এই স্বীকৃতি লাভ করেছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 423 জন এবং শিক্ষক রয়েছেন মোট 12 জন। বিদ্যালয়ের প্রতিটি কক্ষের নামকরণ করা হয়েছে বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক এবং বীরশ্রেষ্ঠদের নামে। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন বইয়ে সমৃদ্ধ একটি পাঠাগার। অভিভাবকদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য রয়েছে আনন্দ পাঠাগার নামে আরেকটি পাঠাগার ও বিশ্রামাগার। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি শ্রেণীকক্ষের বাইরে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমেও শিক্ষা দেওয়া হয়। এছাড়াও নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা শিশুদের মানসিক বিকাশ ও উৎকর্ষতায় ভূমিকা রাখছে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব AKM শামসুল ইসলাম পাটোয়ারি এই প্রতিষ্ঠানেরই একজন প্রাক্তন শিক্ষার্থী। 1977 সালে তিনি এই বিদ্যালয় থেকেই 5ম শ্রেণীতে বৃত্তি লাভ করেছিলেন। পরে শিক্ষক হয়ে আবার এই বিদ্যালয়েই ফিরে আসেন। আমাদের এখানে 12 জন শিক্ষক রয়েছে, তারা আমাদেরকে মাতৃস্নেহে খুব ভালো করে পড়াশোনা করে। আমাদের স্কুল সেরা স্কুল, এটি আমাদের গর্ব। বিদ্যালয়ের এই স্বীকৃতি স্থানীয় অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের গর্ব। দর্শক মণ্ডলী, এবার আমরা কথা বলবো পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব AKM শামসুল ইসলাম পাটোয়ারির সঙ্গে।
আমরা জেনেছি যে আপনি এই স্কুলে প্রথম লেখাপড়া করেছেন, সেটা কত সালে? 1973 থেকে 1977 সাল পর্যন্ত। আপনার ছেলেমেয়েরা কোথায় লেখাপড়া করছে? আমার ছেলেমেয়েরাও এই বিদ্যালয়ে পড়ালেখা করছে। শিক্ষার্থী অর্থাৎ ছাত্র থেকে প্রধান শিক্ষক, এই অনুভূতিটা কেমন? আসলে ছাত্র থেকে শিক্ষক হওয়ার মানে আমার প্রতি দায়িত্ব আরও বেড়ে গেছে, যেমনি মায়ের প্রতি সন্তানের দায়িত্ব বেড়ে যায়। বিশেষ করে একই স্কুলে? একই স্কুলে। এই স্কুলে শিক্ষকতা শুরু করলেন কবে থেকে? স্কুলে 1995 থেকে 98 পর্যন্ত সহকারী শিক্ষক হিসাবে, এরপরে 2003 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত প্রধান শিক্ষক পদে কর্মরত। আচ্ছা, আপনার স্কুলের ফলাফল কেমন? আমার বিদ্যালয়ের ফলাফল বরাবরই ভালো। 2023 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় 20 জন বৃত্তি পরীক্ষা দিয়ে 20 জনের প্রাথমিক বৃত্তি লাভ করে। 2003 সাল থেকে আমার হাত ধরে 2023 সাল পর্যন্ত 437 জন বৃত্তি লাভ করে। আপনি এবং আপনার এই স্কুলের সাফল্যের জন্য ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আমার ব্যক্তিগত তরফ থেকেও আপনাকে এবং আপনার ইত্যাদিকে অভিনন্দন। আমার একদিন স্বপ্ন ছিল একদিন আমি অনুষ্ঠানে যাব, আজকে সেই স্বপ্ন পূরণ হয়েছে। এই জন্য আমি আপনাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শিক্ষার শুরু হয় প্রতি ঘরে ঘরে গুরুজন ও বাবা মার প্রকৃত আদরে। ছেলে মেয়ে ভুলে ফেসবুকটা খুলে বাবা ও মা থাকেন যদি ব্যস্ত, সন্তানের শিক্ষা হবে কার উপরে ন্যস্ত? ইয়োর মামুনি গুড। শুনছ শুনছো তুমি? ও তুমি কখন এসছো? আসছি তো এখনই, কিন্তু তুমি শুরু করেছোটা কি? বাচ্চাটা ওখানে একা একা পড়ছে আর তুমি এখানে মোবাইল নিয়ে পড়ে আছো। আচ্ছা, আমার হাতে মোবাইল ফোন দেখলে তোমার এত জ্বলে কেন বলো তো? তুমিও তো অফিসে যাওয়ার আগে আর অফিস থেকে ফিরে মোবাইল নিয়েই বসে থাকো। আমি অফিসে সারাদিন কাজ করি। আমিও সারাদিন রান্না বান্না করি, ঘরদোর গোছাই, সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে পড়ে থাকি না। আচ্ছা, এই মোবাইলে ফেসবুকিং এর মাধ্যমে কিন্তু তোমার আমার পরিচয় হয়েছিল। পরিচয় থেকে প্রেম, তারপরে বিয়ে। আর সেই তুমি এখন আমাকে ফেসবুকে ঢুকতে নিষেধ করো কেন? করি, কারণ আছে। এই ফেসবুকে পরিচয়ের মাধ্যমে বিয়ে যেমন হয়, আবার এই ফেসবুকে অন্য লোকের সঙ্গে পরিচয়ের ফলে বিয়ে ভেঙে যায়। ইদানিং এই ফেসবুকের কারণে আশঙ্কাজনকভাবে বাড়ছে পরকীয়া প্রেম, ভাঙছে অনেকের সংসার। তার মানে তুমি বলতে চাচ্ছ ফেসবুকের কারণে আমাদের সংসারও ভেঙে যেতে পারে? আমি তা বলিনি, কিন্তু বিয়ের পরে এত ফেসবুক ফ্রেন্ডের দরকার কি? এখন আমি তো তোমার সবচেয়ে বড় ফ্রেন্ড। ফেসবুকের এই সময়টুকু আসলে আমরা দুজনের সঙ্গে কাটাই, গল্প করি আর মেয়েটাকে সময় দিই। ফেসবুকের আসক্তি থেকে আসুন দৃষ্টি দেই লক্ষ্মীপুরের প্রকৃতি ও শিল্প সংস্কৃতিতে, যা নিয়ে কথা, সুর ও ছন্দে গাঁথা হয়েছে লক্ষ্মীপুরের পরিচিতিমূলক গান। আর এই গানের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করেছেন লক্ষ্মীপুরের স্থানীয় নৃত্যশিল্পীরা। জেলের জালের ভাজে মেঘনা নদীর মাঝে রূপালী ইলিশ পড়ে ধরা। জেলের জালের ভাজে মেঘনা নদীর মাঝে রূপালী ইলিশ পড়ে ধরা। ধান সয়াবিন চাষে কৃষক মধুর হাসে, সেই হাসি বয়ে পরম্পরা। সাগর সোহাগী জেলা লক্ষ্মীপুর, যেন শিল্পীর হাতে গড়া। সাগর সোহাগী জেলা লক্ষ্মীপুর, যেন শিল্পীর হাতে গড়া। দাঁড়িয়ে নদীর কূলে সূর্য উদয় আর সাঁঝের অস্ত দেখা যায়। নারকেল বিথি আর সুপারি বাগান জুড়ে স্বপ্নেরা যেন দল খায়। দাঁড়িয়ে নদীর কূলে সূর্য উদয় আর সাঁঝের অস্ত দেখা যায়। 400 বছরের দালাল বাজার গেলে কত ইতিহাসে যায় পড়া। সাগর সোহাগী জেলা লক্ষ্মীপুর, যেন শিল্পীর হাতে গড়া। সাগর
সোহাগী জেলা লক্ষ্মীপুর যেন শিল্পীর হাতে গড়া। মজু চৌধুরী হাট রহমত খালি খাল ধীরে ঘোরে জীবিকার চাকা। মহিষী দুধের স্বরে তৈরি মিষ্টি দয়ে অপরূপ কি যে স্বাদ মাখা। মজু চৌধুরী হাট রহমত খালি খাল ধীরে ঘোরে জীবিকার চাকা। মহিষী দুধের স্বরে তৈরি মিষ্টি দয়ে অপরূপ কি যে স্বাদ মাখা। আলেকজান্ডার বাঁধ খোয়া সাগর দিঘি দেখে হয় হৃদয় হরা। সাগর সোহাগী জেলা লক্ষ্মীপুর যেন শিল্পীর হাতে গড়া। সাগর সোহাগী জেলা লক্ষ্মীপুর যেন শিল্পীর হাতে গড়া। এবারে দর্শকদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। এই পর্বে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করব। এই দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের মাঠে যে হাজার হাজার নবীন প্রবীণ দর্শক বসে আছেন, তাদের মাঝখান থেকে আমরা লক্ষ্মীপুরকে নিয়ে করা বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে 4 জন দর্শক নির্বাচন করব। যারা সঠিক উত্তর দিতে পারবেন তারাই নির্বাচিত হবেন আমাদের পরবর্তী পর্বের জন্য। আর সঠিক দর্শক নির্বাচনের জন্য আমাকে সহযোগিতা করবে এখানটায় রয়েছে রানা আর এখানে রয়েছে মামুন। পরবর্তী পর্বের জন্য আমাদের প্রয়োজন 2 জন নারী আর 2 জন পুরুষ। তাহলে শুরু করছি আমরা। প্রথম প্রশ্ন বলতে হবে টফু কি এবং টফু কোন কৃষি পণ্য থেকে উৎপাদিত হয়? ওখানে একজন বলুন আপনি। এটি একটি উদ্ভিদ থেকে তৈরি পনির। উদ্ভিদ ভিত্তিক পনির। কোন পণ্য থেকে? সয়াবিন। সয়াবিনের দুধ থেকে। অনেক ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? আমার নাম কাউসার আক্তার। কাউসার আক্তার, কি করেন আপনি? আমি একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছি, পাশাপাশি স্টুডেন্ট। অনেক ধন্যবাদ, বসুন আপনি। আমরা একজন দর্শক পেয়ে গেলাম। এবারে পরবর্তী প্রশ্ন। আমরা জানি লক্ষ্মীপুরের মৃৎশিল্পের এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। এই মৃৎশিল্পের অন্যতম এক গৌরবময় অধ্যায় হলো টেরাকোটা। বলতে হবে এই টেরাকোটা শব্দটির অর্থ কি? ওখানে একজন, হ্যাঁ বলুন আপনি। টেরা শব্দের অর্থ হচ্ছে মাটি এবং কোটা শব্দ হচ্ছে পোড়া। এবং এই মাটি পুড়িয়ে যেসব পণ্য তৈরি করা হয় সেগুলোকে টেরাকোটা বলা হয়। অনেক ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সোহেল রানা। কি করেন আপনি? আমি ব্যবসায়ী। অনেক ধন্যবাদ, বসুন আপনি। পরবর্তী প্রশ্ন। বাংলাদেশের পতাকা প্রথম যিনি উত্তোলন করেছিলেন তিনি হচ্ছেন এই লক্ষ্মীপুরেরই সন্তান। বলতে হবে তার নাম কি এবং তিনি লক্ষ্মীপুরের কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কত সালের কত তারিখে তিনি এই পতাকা উত্তোলন করেছিলেন। অনেকেই হাত তুলেছেন। আর সমস্যারই সবাই বললেন আসম আব্দুর রব। তার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবাদাম গ্রামে। 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই পতাকা উত্তোলন করেছিলেন। যেহেতু এই প্রশ্নের উত্তর আপনারা সবাই দিয়েছেন, তাই এই প্রশ্নের উত্তরের জন্য আমরা কাউকে নিতে পারছি না। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। বলতে হবে এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত এবং কত সালে এটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে? ওখানে একজন, বলুন আপনি। 1982 সালের 6 সেপ্টেম্বর। অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। আপনার নাম? আমার নাম জান্নাতুল মুমতাহিম and I am a student of University of Chittagong. লক্ষ্মীপুরের সন্তান। অনেক ধন্যবাদ, বসুন আপনি। আমরা আরো একজন নারী পেয়ে গেলাম, প্রয়োজন আর একজন পুরুষ। পরবর্তী প্রশ্ন হচ্ছে চর আলেকজান্ডারের মূল পর্যটন বৈশিষ্ট্য কি? ওখানে একজন, বলুন আপনি। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সিরাজ আলম। কি করেন আপনি? আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএসএস করতেছি। আমরা আমাদের নির্বাচিত 4 জন দর্শক পেয়ে গেলাম। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করতালি। এবার আপনাদের নিয়ে আমরা শুরু করব দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনাদের অভিনয় করতে হবে এবং অভিনয় করতে হবে আমাদের লিখে দেয়া একটি নাটিকায়। আর এই পর্বে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি এই লক্ষ্মীপুরেরই সন্তান। তার বাড়ি হচ্ছে এই লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আলিপুর গ্রামে। আর এই দালাল বাজার হচ্ছে তার নানা বাড়ি। আর তিনি হচ্ছেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় দিলারা জামান। আসছেন দিলারা জামান। আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আজকে আপনারা আপনাদের এই প্রিয় অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার সুযোগ পাবেন। নাটিকাটিতে আমাদের আজকের অতিথি আপনাদের সবার দাদি, আর আপনারা দুজন তার নাতি এবং আপনারা দুজন হচ্ছে তার নাত বউ। যেহেতু আপনারা পাশাপাশি রয়েছেন, আপনার স্ত্রী ইনি এবং আপনার স্ত্রী ইনি অবশ্য অভিনয়ের জন্য
আপনার দুটো দম্পতি, আপনারা তাকে বিদেশ নিতে চাচ্ছেন, আর আপনারা চাচ্ছেন আপনাদের সঙ্গে সে যেন শহরে যায়। এবারে চরিত্র অনুযায়ী নাটিকার সংলাপগুলো আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সংলাপগুলো পড়ার জন্য আপনারা সময় পাবেন 10 মিনিট। সময় শুরু হলো এখন। সময় শেষ। এবারে প্রথম দম্পতি, আপনারা দাদিকে বিদেশ নিয়ে যেতে চাইছেন। আপনাদের সবাইকে অভিনয় করতে হবে এই অঞ্চলের আঞ্চলিক ভাষায়। শুরু করুন। দাদি আপনি এবার আমেরিকা চলে যাবেন দাদি। হ্যাঁ দাদি আপনি চলেন। এই 20-22 ঘন্টা বলে ফ্যানের মধ্যে বই থান লাগবো, হ্যাঁ? আর ঠ্যাঙ্গুলি এরম বোধা হয়ে যাবো। হিয়ানো কি আঙ্গই লোকপুরার বাসার মতো উড়ান আছে নি, হ্যাঁ? আই সই 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 আয় 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 কইলে আস মুরগি আয় আদার খাইবো আর আই সাই সাই দেখবো আর কলজা বড়ি যাইবো। দাদি আপনি প্লেন থেকে নামলেই তো আর কোনো টেনশন নাই, সোজা ঘরে ঢুকে যাবেন। সারা দিন আপনি গো মুখে খালি কাম আর কাম আর কাম আর কাম। আই হিয়ানো যাই বুড়া মানুষ, কথা কইতে পারতেন না কিছু না, জেলখানার মধ্যে আরেকটা সে কি ফাগলই যাই। দাদি শুনেন আঞ্জাবেলা হত্তিন দানের লাগলে দেওয়া হইব, আর হত্তি উইকেন্ডে আনেরা আমরা সুন্দর সুন্দর ঘুরতাম না, সুন্দর সুন্দর জিনিস দেখবেন দাদি। একটা গো দেশে এই সুন্দর সুন্দর জিনিস তাই আর কি লাভ, আঙ্গ দেশে হইলেন আর মনটা শান্তি হয়েছে। ব্যাগ দেশে কি ব্যাগ জিনিস খায়, দেশে একরকম না বিদেশে আরেক রকম না। আর ইয়ানই বালা ভাই, আর দেশে আর যত শান্তি। হ্যাঁ, কবি কইছে না, সকল দেশে সেরা সেজে আমার জন্মভূমি, আই ইয়ানো জন্মাছি ইয়ানো মরি, আই দেখেন না। এবারে আপনারা আসুন। আপনারা চাইছেন দাদিকে ঢাকায় নিয়ে যেতে। আরে কই লই যাইতে চাস তোরা? তোমারে বিদেশ ন, আমরা ঢাকায় লই যাই। রাজধানী দাদি। দেখছি রাজধানী, মানুষ আর মানুষ, কোন শান্তি মতো যাওয়ানোর উপায় নাই। রাস্তায় 2-3 ঘন্টা বইথা মারে মা। আরে দাদি ওই যে ঢাকাতে মেট্রো রেল আছে না, তোমার হিয়ানে ঘুরাম, কোনো চিন্তা নাই, কোনো যানজট নাই ঢাকাতে। যানজট নাই, গুতাগুতি আছে না, মানুষের গুতা খাই আই কোনো রেল টেলে উঠতে পারতাম। দাদি ঢাকা শহর তো আর বিদেশ ন, তোমারে চিড়িয়াখানাত লই যাই, তুমি অনেক কিছু দেখবে দাদি। তগো এই ঢাকা শহরের রাস্তাঘাটই তো এক একখান চিড়িয়াখানা, কত তামসা দেওয়া যায়, কেউ নিয়ম মানে না। কিন্তু লেকচারের বেলায় মুখের মধ্যে খই ফুটে, এগুন্ডে দড়ি নিয়ে ওই চিড়িয়াখানায় বক। শুনছি ঢাকা শহরে একটু বৃষ্টি হইলেই একেবারে নদী হয়ে যায়, অন্তাবার বর্ষাকাল, বৃষ্টি হইলে আই কি ওরুম, হ্যাঁ? যদি হানি থরি যাই আরে বাঁচাইব কুঙ্গা, তোরা বরং ইয়ানো চলি আয়। এত সুন্দর পরিবেশ, নারিকেল সুপারির বাগান, তাজা ইলিশ মাছ, ব্যাক আঙ্গ লক্ষ্যুরাত। আচ্ছা থাক দাদি, আর নিয়ে যাওয়া লাগতো না, আমরাই আমু আন্নের কাছে। অনেক ধন্যবাদ। এবারে ফলাফলের পালা। পেশাদার অভিনয় শিল্পী না হয়েও আপনারা সবাই তাৎক্ষণিকভাবে ভালো অভিনয় করেছেন। তবে যেহেতু আজকে এখানে আমাদের শ্রদ্ধেয় অভিনেত্রী দিলারা জামান রয়েছে, তিনি আজকের বিচারক। আপনি বলুন। সবাই ভালো করেছে, আর এরকম স্পন্টানিয়াস দিলে আমি তো পারতাম না কোনোদিন। আর মনে হয় হাতে মোটামুটি ভালো করছে। বিচারকের ফলাফলে দেখা যাচ্ছে সোহেল রানাই হয়েছেন আজকে আমাদের ল্যাপটপ বিজয়ী। আর আপনাদেরও নিরাশ হওয়ার কিছু নেই, আপনাদের সবার জন্য রয়েছে আমাদের কাছে সব সময়কার জন্য মূল্যবান পুরস্কার। এই বই রয়েছে, পরিবেশ বন্ধু গাছ রয়েছে, কেয়ার গিফট সামগ্রী। সবগুলো পুরস্কারই দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। আমি ওকে ধন্যবাদ জানাই, কারণ বাংলাদেশে সব শহরে গিয়ে সেই ইত্যাদি অনুষ্ঠানটা করেছে। অবশেষে লক্ষ্মীপুরে আমাকে নিয়ে এসছে, আমার দালাল বাজার নানার বাড়ি, এত স্মৃতি ভরা এইসব। তো ও আমাকে এই সুযোগটা দিয়েছে। আমি জীবনের শেষ প্রান্তে 85 বছর বয়সে এখানে অংশগ্রহণ করতে পেরেছি, এটা আমার জীবনের বড় একটা পাওয়া। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং হানিফ সংকেত আমার ছোট ভাই, ওকে অন্তর থেকে অনেক দোয়া। অনেক ধন্যবাদ। আপনাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের আজকের অতিথি দিলারা জামান। একটি প্রবাদ আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। এই জানাচোরদের মধ্যে
টাকা সোনা দানাচোর, গরিবের মুখের খানাচোর সহ নানা চোর আছে। আবার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নামেও সূক্ষ্ম চোর আছে, যেমন গরু। না, গৃহপালিত পশু গরু নয়, এটি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আরিফ সাহেব, আমাদের এই সেবামূলক প্রতিষ্ঠান গরু থেকে যে বিশ্বের বিভিন্ন দেশে প্রজেক্টগুলো সাবমিট করার কথা, সেগুলো রেডি হয়েছে? জি স্যার। কি কি প্রজেক্ট রেডি করেছেন আমাকে দেখান। আমাদের প্রজেক্ট ছিল 4টা। গরিবের পেটে ভাত, এই যে স্যার হুঁশিয়ার। আর 2 নম্বর হচ্ছে গ্রামের দুস্থ মানুষের পুষ্টিহীনতা দূরকরণে গরুর ভূমিকা, এই যে স্যার হুঁশিয়ার। আর 3 নম্বর জলবায়ু পরিবর্তনে গ্রামের অবহেলিত প্রাণী সম্পদের মনস্তাত্ত্বিক উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্প, এই যে স্যার হুঁশিয়ার স্যার। আর 4 নম্বর হচ্ছে স্যার দূর দূরান্তের পানি সংকট দূরীকরণ প্রকল্প। আচ্ছা, এই 4টার মধ্যে আমরা ওই যে পানি প্রকল্পের জন্য অলরেডি 3 কোটি টাকা ডোনেশন পেয়েছি। গুড, থ্যাংক ইউ স্যার। অ্যাকাউন্টেন্ট সাহেব, পানি প্রজেক্টে 3 কোটি টাকা কিভাবে খরচ করলেন? স্যার, আপনার গাড়ির জন্য গাড়ির শোরুমে দিয়েছি 1 কোটি টাকা, অফিস খরচ ধরেছি 1,25,00,000 টাকা, আপনার নতুন ফ্ল্যাটের 6 মাসের জমানো কিস্তি বাবদ দিয়েছি 50 লক্ষ টাকা, আর গ্রামের মানুষকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে গরু ছাগল প্রদান প্রকল্প এবং সময়োপযোগী তাৎক্ষণিক প্রকল্প তৈরি ও বাস্তবায়নের জন্য খরচ হিসেবে রেখেছি 25 লক্ষ টাকা। টাকা তো শেষ, দ্রুত ডোনার জোগাড় করতে হবে, ইমার্জেন্সি ফান্ড দরকার। আপনারা যেখানে অনুমতি না তো ঢুকতে হয় জানি, কিন্তু সাংবাদিক শুনলে অনুমতি নাও দিতে পারতেন। কি যে বলেন, আমরা হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান, আমরা গরিবের সেবা করি। আমাদের স্লোগান গরুর সেবার ছায়াতলে, গরিব আসে দলে দলে। তা তো ঠিক, আপনার গরিবের পেটে ভাত প্রকল্পে গরিবের মুখে হাসি না থাকলেও আপনার ব্রোশিয়ার ব্যানারে ঠিকই গরিবের মুখে হাসি থাকে। আর পানি প্রকল্পে কি করেছেন শুনবেন? মুফিস ভাই বলেন। আপনাদের গরু থেকে কয়জন গরু কর্মী আমাদের গ্রামে গেছে, গিয়া 20-25টা মগ দিছে, মগ দিয়া মগের পানি খাওয়াইয়া ছবি তুলছে, এটা বলে বহুমুখী পানির মগ সেবা। তারপর আবার জিগাইলো মগ ভাইয়া কেমন লাগছে, অথচ বিগত 6 মাস ধরিয়া আমরার গ্রামে কোনো টিউবওয়েলও নাই, মগ দিয়া কি তা করতাম? এটার কি জবাব দিবেন? মগ যখন দিছি একদিন একদিন পানি পাবেই। মগ আবার বহুমুখী হয় কিভাবে? এক মগ দিয়া বহুমুখ পানি খেতে পারে, সেজন্যই বহুমুখী। আপনারা তো গরিবের সাথে প্রতারণা করছেন। সব মিথ্যা কথা, সব মিথ্যে, সব মিথ্যা। করিম চাচা, আপনার সাথে কি উল্টোপাল্টা করেছে বলেন। আমার একটা ছাগল দিছে, কিন্তু মাসে মাসে ওইটার কিস্তির টাকা দিতে গিয়া আমি এখন পথের ফকির। বন্যার পানিতে ছাগল বাসায় লইয়া গেছে, কিন্তু হ্যাঁ কিস্তি মাপ নাই। শেষে ঘরের টিন বেচা কিস্তি দিছে। এখন একবেলা খাই, একবেলা উপোস থাকি, আর বৃষ্টিতে ভিজি। এই আপনাদের সেবামূলক প্রতিষ্ঠান? হ্যাঁ, তবে প্রতিষ্ঠান যেমন নামটাও তেমন গরু। কয়দিন পর পর সেমিনার, নিত্য নতুন ব্যানার, প্রজেক্ট প্রোফাইলে ভিন্ন ভিন্ন ফার্মের ছবি জুড়ে দিয়ে ডোনারের কাছ থেকে ডোনেশন নিচ্ছেন আপনারা। গরিবদের ভাগ্য বদলানো বদলে নিজেদের ভাগ্য বদলাচ্ছেন। সেবার আড়ালে শোষণের এই বাণিজ্য ঠিক নয়, বুঝেছেন? শোষণ, তোষণ ও ইমোশনের আড়ালে ঢাকা এই বাণিজ্য থেকে এবার আমরা লক্ষ্মীপুরের ঠিক বাণিজ্যিক দিকটায় দৃষ্টি দেই। বাংলাদেশের ডাল ও তেলবীজ ফসলের ইতিহাসে লক্ষ্মীপুর একটি উল্লেখযোগ্য নাম। লক্ষ্মীপুরকে বলা হয়ে থাকে সয়াল্যান্ড বা সয়াবিনের রাজধানী। সর্বপ্রথম 1982 সালে এই জেলার রামগতি উপজেলায় মাত্র 1 হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে সয়াবিনের চাষ করা হয়। উৎপাদন খরচ কম হওয়ায়, ভালো দাম ও ফলন পাওয়ায় জেলার চাষিরা অন্য রবি শস্যের পরিবর্তে দিন দিন সয়াবিন চাষে আগ্রহী হয়ে উঠেছে। বর্তমানে জাতীয় উৎপাদনের প্রায় 70% সয়াবিন এই জেলায় উৎপাদিত হচ্ছে। শুধু তেল কিংবা পোল্ট্রি ফিডের কাঁচামাল হিসেবেই এই সয়াবিন আজ লক্ষ্মীপুরের লাখো কৃষকের ভাগ্য বদলের চাবিকাঠি। সয়াবিনের বীজ অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ। এর বীজ ভোজ্য তেলের প্রধান উৎস হলেও আমাদের দেশের উৎপাদিত সয়াবিন থেকে তৈল উৎপাদন করা হয় না। পরিণত বীজ থেকে পোল্ট্রি খাদ্য, মাছের খাদ্য তৈরি, সয়া নাগেট, সয়া বিস্কিট, শিশু খাদ্য, সয়া দুধ, দই, পনির সহ নানা রকমের প্রায় 61টি পুষ্টিকর খাবার ও পথ্য তৈরিতে ব্যবহৃত হয়। সয়াবিনকে আমরা বলে থাকি, মজা করে বলতে পারি, ছোট শস্য দানার বড় শক্তি। আসলে সয়াবিন এমন একটা সবজি বা উদ্ভিজ্জ প্রোটিন যেটার কোনো অংশই ফেলনা নয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ আমাদের খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট 1980 সাল থেকে সয়াবিন নিয়ে কাজ করছি। সয়াবিনকে বিভিন্ন খাদ্য উপাদান সমৃদ্ধ করে এটাকে বিভিন্ন প্রোডাক্টে আমরা ডেভেলপ করছি। শুধু ডাল বা তেল হিসাবে নয়, বিভিন্ন রকম খাবার হিসাবে, স্ন্যাক্স হিসাবে হোক, তরকারি বা সবজি যেভাবেই হোক,
আমরা খেতে পারি। আমাদের যেমন সয়া প্রোটিন বিস্কিট আছে, সয়া আইসোলেটেড ফ্লাওয়ার আছে এবং বিভিন্ন শিশু খাদ্য আমরা তৈরি করেছি। এই শিশু খাদ্যগুলোতে আমরা সয়াবিন অ্যাড করে এটার পুষ্টিমান, বিশেষ করে প্রোটিনের মানটা আমরা বৃদ্ধি করেছি। এই লক্ষ্যেই আমরা আসলে কাজ করছি। রবি মৌসুমে জেলা সদর রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলায় অধিকাংশ ফসলি জমিতেই কৃষকরা সয়াবিন চাষ করে থাকেন। দর্শক মন্ডলী, কথা বলছি লক্ষ্মীপুর সদরের রাখালিয়া গ্রাম থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চোখ জুড়ানো সুপারি গাছের সারি। সয়াবিনের পাশাপাশি সুপারি উৎপাদনেও লক্ষ্মীপুরের রয়েছে আলাদা পরিচিতি। এজন্যই লক্ষ্মীপুরের জেলা ব্র্যান্ডিং এর স্লোগান হচ্ছে সয়াবিন ও সুপারির লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের সুপারি কেবল একটি কৃষি পণ্যই নয়, এটি এ অঞ্চলের মানুষের জীবন জীবিকা ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কৃষি জমি ছাড়াও বিভিন্ন বাড়ির আঙিনা, পুকুর পাড়, এমনকি রাস্তার পাশেও দেখা যায় সারি সারি সুপারি গাছ। অনুকূল আবহাওয়া আর উর্বর মাটির কারণে এখানকার সুপারি আকারে যেমন বড়, তেমনি মানেও অনন্য। সুপারি এ জেলায় অর্থকরী ফসল হিসেবে বিবেচিত। এই এলাকার সুপারি চাষিদের তথ্য মতে কার্তিক এবং অগ্রহায়ণী হচ্ছে সুপারির ভরা মৌসুম, কারণ বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে সুপারি গাছে ফুল আসে এবং কার্তিক অগ্রহায়ণ মাসে এই ফুল পাকাপোক্তভাবে সুপারিতে পরিণত হয়। এই লক্ষ্মীপুরের সুপারি শুধু দেশের মানুষের পান সুপারির চাহিদাই মেটাচ্ছে না, বরং বিদেশেও রপ্তানি করা হচ্ছে। এই সুপারি পাতার খোলস দিয়ে তৈরি হচ্ছে সুলভ মূল্যের তৈজসপত্র। পরিবেশ বান্ধব এসব তৈজসপত্র একদিকে যেমন সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত, অন্যদিকে মাটির সাথে মিশে যায় মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই। ফলে ক্ষতিকারক প্লাস্টিক ও থার্মোকলের দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে এটি অত্যন্ত কার্যকর এবং দারুণ এক বিকল্প। আজকাল প্রাকৃতিক সব দৃশ্যের পাশাপাশি ঢুকে পড়েছে কিছু অতি প্রাকৃতিক বিষয়। বিয়ের কথাই ধরা যাক। আগে যেমন পাত্রপাত্রী ঠিক হলে বরযাত্রী কনে যাত্রী হয়ে কেউ কেঁদে কেউ হেসে কবুল কবুল বলে সম্পন্ন হতো বিয়ে, যা নিয়ে ফুর্তিরও কমতি ছিল না। কিন্তু ইদানিংকার বিয়ে নিয়ে যা হয় তার পরিকল্পনার গল্পও কিন্তু অল্প নয়। আমি শুনছি বিয়ে শাদীর আয়োজন, খাওয়া দাওয়া, ডেকোরেশন সবকিছু আপনি সুন্দরভাবে আয়োজন করেন। আমার ছেলে মেয়ে আপনার কথা বলছে, আপনি নাকি অনেক পপুলার। জি ধন্যবাদ। আমরা আমাদের ইভেন্ট কোম্পানির মাধ্যমে আপনার পুরো বিয়ের ইভেন্টটাই নিজ দায়িত্বে নামিয়ে দিই। আচ্ছা, বিয়ে শাদী এখন ইভেন্ট হয়ে গেছে, বাহ। জি জি দুলা ভাই, ওই বিয়ে শাদীর সকল ঝামেলা আপনি এসব কোম্পানিতে দিয়ে দিবেন, আপনার কোনো পেরেশানি নেই। ও আচ্ছা আচ্ছা, এখন কোন কেমনে কি করবেন? আমার একমাত্র মেয়ের বিয়ে। যে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সব নামিয়ে দেব। প্রথমেই গায়ে হলুদের অনুষ্ঠান, যার জন্য আপনার বাড়িটাকে 3 স্তরে সাজাইতে হবে। তারপর হলুদের লোকেশনটা ঠিক করে ফেলতে হবে। লোকেশন ঠিক হয়ে গেলে আমরা সেট বানাই। সেট কেন? এটা কি ফিল্ম নাকি? দুলা ভাই, এটা ফিল্মের মতোই, আপনি ওনাদেরকে ফিল্ম ডিরেক্টর মনে করতে পারেন। জি বলতে পারেন, বলতে পারেন। সেটের লাইট, স্পেশাল ইফেক্ট, তারপরে ফটোশুটের জন্য সবচেয়ে ভালো যে কাজ করে আমরা তাকে নিয়ে আসবো। ফটোশুট করার আগে ছেলে এবং মেয়ের স্পেশাল শুট হবে বিভিন্ন লোকেশন। দুলা ভাই, ওই যে ফিল্মের নায়ক নায়িকাদেরকে দেখেন না, বিভিন্ন জায়গায় যায়, মনে করেন মাঠে, ময়দানে, আগানে, বাগানে, বনে, জঙ্গলে, নানান লোকেশনে গিয়া নাচে, গান গায়, অভিনয় করে। বিষয়টা ওই রকমই। আপনি যে ছবি তোলার যে বিষয়টা, এটার একটা অ্যাক্টিং মনে করতে পারেন। ভাই ঠিক বলছি? জি জি জি, একদম ঠিক কথা বলছেন। ফটোশুটটা খুব সিরিয়াসলি করতে হবে। যতক্ষণ পর্যন্ত ক্যামেরাম্যান ওকে না বলবে ততক্ষণ পর্যন্ত কোনো পোজ ধরে দাঁড়ায় দেখতে হবে। সিনেমা স্টাইলে হলুদের নাচ গানের আয়োজন করতে হবে, কারণ নাচ গান ছাড়া আবার হলুদের অনুষ্ঠান জমে না। মনে রাখবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই শুটিং, কারণ বিয়ে শেষ হয়ে গেলেও এই ছবি শেষ হবে না। আপনার মৃত্যুর পরেও অনন্তকাল এই ছবি থাকবে ফেসবুক, গুগল ড্রাইভ, ইনস্টাগ্রাম। আসল জিনিসটাই তো বলি না, মানে নাচ গানের শিল্পীদের কস্টিউম ঠিক করতে হবে, তারপরে আছে রিহার্সেল। কিসের রিহার্সেল? কেন দুলা ভাই, ওই যে গায়ে হলুদের নাচের রিহার্সেল, আর এই রিহার্সেল কিন্তু সবার জন্য দরকার আছে, তাই না ভাই? হ্যাঁ, বয়স্কদের জন্য, মানে আপনাদের জন্য আলাদা নাচের টিচার আছে, ইয়ংদের জন্য আলাদা টিচার। আমারও নাচতে হবে? ওমা, আপনারা ম্যাডামের নাচই তো মেইন অ্যাট্রাকশন। দুইজনে পেয়ার ডান্স হবে, একটা দামাকা ডান্স দিয়ে ডিজে পার্টি নিয়ে আসবো। মিউজিকের তালে নাচ, নাচের তালে লাইট জ্বলবে, নিভবে, জ্বলবে, নিভবে, জ্বলবে। বাবা রে, এই পর্যন্তই থাক। হলুদের যদি এই অবস্থা হয় তাহলে বিয়ে। ভাই, বিয়ের আয়োজনটা আজকে অফ থাক, এটা আগে হজম করে লোক, ওই বিষয়টা নিয়ে আরেকদিন সেটিং দেওয়া যাবে। এই ধরনের বিয়ে সবার হজম হয় না, বদ হজমও হয়। তাই যে কোনো শুভ যাত্রার আগে মাত্রাটা ঠিক করে নেওয়া উচিত, যাতে শেষটা অনুচিত না হয়ে দাঁড়ায়। যেমন এই বন্ধু আড্ডার কুশল বিনিময়ের কৌশল নিয়ে বিপত্তি, কারণ এক বন্ধুর আপত্তি। কেমন আছিস তোরা? দোস্ত আসু কেমন? দোস্ত, অনেকদিন পর দেখা, 10 বছর তো হইব। ও তা তো হইবই। তোরা কেমন আছিস ক? আমরা তো আছি ভালোই, কিন্তু তোর এই অবস্থা কেন? আমার কি অবস্থা? আমি আবার কি করলাম? না, তোর স্বাস্থ্যের কথা কইতেছি। তোর কি ডায়াবেটিস হইছে? কই না তো।
তাহলে এত শুকাইছ কে? মানে গালের চাপা চাপা ভেঙে গেছে? এই কথা কেউ তো বলো না কোনদিন। আরে দোস্ত, ওরা কি তোমার বন্ধু? আমরা তোমার বন্ধু বলে কইতাছি। আর 10-15 বছর আগে ওরা কি তোমারে দেখছে? আমরা তোর অয়েল গুসার, তাই কইতাছি জলদি টেস্ট কর। আমার তো কোনো সমস্যা নেই, আমি খালি খালি কি লিখে টেস্ট করব বন্ধু কত? আরে বাবারে, তোর তো ভিতরে সমস্যা। আচ্ছা ভালো কথা, তোর হিমোগ্লোবিন কত? জানি না। ব্লাড টেস্ট করছস? করে যে বহুত বছর আগে। সমস্যাটা তো ওইখানে, টেস্ট না করলে কিছুই বুঝবা না। আচ্ছা দোস্ত, তোর কিডনির অবস্থা কি? ক্রিয়েটিনিন একের উপরে না নিচে? মনে হয় তো ভালোই আছে, সাইডে সাইডে তো ব্যথা ব্যথা ওঠে নাই। লিপিড প্রোফাইলের কি অবস্থা? এলডিএল এইচডিএল কত? এই তোর লিভার ঠিক আছে তো? এ বন্ধু, খাবারের রুচি আছে? আচ্ছা দোস্ত, তোর মাথায় কোনো ব্যথা আছে? খোট মারে? তুই কি কোনো সময় সিটি স্ক্যান করছো? আমার মাথায় ব্যথাও নাই, খোটও মারে না, আমি কি লিখে সিটি স্ক্যান করাবো? সিঁড়িতে উঠলে কি হাঁপাস? মানে তোর দমের কি অবস্থা? দোস্ত, আমি এসেছি তো লোকে আড্ডা দিতে, আমার কাছে আমার মনে হইতেছে আমি হাসপাতালের আইসিইউতে আছি। আমার মাথাটা এমন চিন্তা। এই আমি কইছি না ভিতরে সমস্যা আছে। কত কম দোস্ত, তুই এখানে আয়, একটু রেস্ট কর। এমন কি লিখে কথা সব তো কথা না, কেমন যে লাগতেছে কিন্তু বন্ধু। বুঝছি দেরি করা ঠিক নাই। 999 ফোন দা, একটা অ্যাম্বুলেন্স ডাক। হ্যাঁ তোরা কি তোর সুস্থ মানুষ অস্ত করে দিছস? এবার ছাড় মে। এই তুই কথা বল, এই ফোন লাইনে ফোন দে। আরে দিতে আমি ফোন লাইনে ফোন দা পুলিশ ডাকু। এই বন্ধুদের যারা যেসব বিষয়ে উপদেশ দিচ্ছেন, দেশে খুঁজলে এরকম লক্ষ লক্ষ উপদেশটা পাওয়া যাবে। অথচ এরা কেউই এসব রোগের বিশেষজ্ঞ নয়। এসব বিশেষভাবে অজ্ঞ বন্ধুদের উপদেশ না নেওয়াই ভালো। বরং আমরা একটি গান শুনি। গানটি গেয়েছেন এই লক্ষ্মীপুরেরই শিল্পী তানজিনা রুমা আর ফেনীর সাজিয়া সুলতানা পুতুল। আর গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন আকাশ মাহমুদ। জীবনের প্রতিটি মুহূর্তে পাশে চাই বন্ধু একজন। জীবনের প্রতিটি মুহূর্তে পাশে চাই বন্ধু একজন। তুমি আমার সেই বন্ধু প্রিয়, আকাশের মতো যার মন। তুমি আমার সেই বন্ধু প্রিয়, আকাশের মতো যার মন। ও বন্ধু, প্রিয় বন্ধু, কেউ নেই তোমার মতন। ও বন্ধু, প্রিয় বন্ধু, কেউ নেই তোমার মতন। ভালোবাসা অভিমান খুনসুটি তোমার সাথে রাগ করি। আনন্দ বেদনার গল্পগুলো তোমার সাথেই ভাগ করি। ও ভালোবাসা অভিমান খুনসুটি তোমার সাথে রাগ করি। আনন্দ বেদনার গল্পগুলো তোমার সাথেই ভাগ করি। তোমার শূন্যতা অপূর্ণতা হবে না কখনো পূরণ। তোমার শূন্যতা অপূর্ণতা হবে না কখনো পূরণ। ও বন্ধু, প্রিয় বন্ধু, কেউ নেই তোমার মতন। ও বন্ধু, প্রিয় বন্ধু, কেউ নেই তোমার মতন। অসময়ে বিপদে প্রয়োজনে দেখি তুমি পাশে দাঁড়িয়ে। নীরবে সেই হাতটা আমার ধরো তুমি হাত বাড়িয়ে। অসময়ে বিপদে প্রয়োজনে দেখি তুমি পাশে দাঁড়িয়ে। নীরবে সেই হাতটা আমার ধরো তুমি হাত বাড়িয়ে। এই বন্ধুত্ব থাকবে অটুট জীবন থেকে মরণ। এই বন্ধুত্ব থাকবে অটুট জীবন থেকে মরণ। ও বন্ধু, প্রিয় বন্ধু, কেউ নেই তোমার মতন। ও
কাশেম টিভির রিপোর্টারের রিপোর্ট এবং নাতির মোবাইলের কিবোর্ড। এই রিপোর্ট আর কিবোর্ড নিয়ে লক্ষ্মীপুরের এই মঞ্চে তাদের আলোচনার বিষয় কি, চলুন দেখি। নাতি, আরে নাতি, আরে মোবাইল টিপা টিপে বন্ধ করো। আজকে ফেসবুকে লাইভ দেখে আমি একটা মারাত্মক রিপোর্টিং করে আসলাম। কি রিপোর্ট করছেন ভাই? এই গ্রামের এক যুবক মন্টু মিয়া ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বুকটা একদম ভাসায় দিল। কইলে যে সংসারের চাপে আর ঋণের দায়ে এর কুলজাটা নাকি শুকায় কাঠ হয়ে গেছে। আজ 3 দিন হইলো তার বাড়িতে কোনো চাইল নাই। এই কি হলো? মন্টু মিয়া, আরে হ্যাঁ লাইফ শেষ হওয়ার পরে আমিও গেছিলাম হ্যাঁ একটু দেখতে, গিয়া দেখি এই কইজা হুগাইয়া কাটুয়া মন্টু মিয়া 2 প্লেট খাসির বিরিয়ানি আর 2 বোতল ফুরহানি 1 লাখ খাইয়া সাফা করে ফেলাইছে। ক্যামেরার সামনে এইভাবে কাঁদলো আর পিছনে এই কারবার। আরে ভাই আমাগো দেশের অনেক মানুষের স্বভাবই এটা, ক্যামেরার সামনে এক রূপ, ক্যামেরার পিছনে আরেক রূপ। শুধু কি এইটা, একদল লোক আছে যারা ছুটকুট পিন্ডা রাস্তায় বার হয়, দামি সেন্ট মেরে বার হয়, কিন্তু যে টিস্যুটা দিয়ে মুখটা মুছে ওইটা ফেলাইবো রাস্তায়, মানে নিজে পরিষ্কার থাকবো, কিন্তু দেশটা নোংরা হইলে এর কোনো অসুবিধা নেই। আসলে আমাদের সচেতনতার অভাব, উপরে ফিটফাট আর ভিতরে সদরঘাট। এই সব কথা শুনতে আর ভালো লাগে না, আমার মাথায় রক্ত উঠে যায়। এইটা আবার কি করলেন? মাথায় তো রক্ত এমনি আছে, আবার রক্ত উঠছে। আরে কথার কথা, ওই যে মানুষে কয় না আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, আর আকাশ আবার ভেঙে পড়ে কেমনে? আমার তো কথাই নেই, এইসব অযথা কথা কয় কি দরকার? অনেকে আবার ডাকতে হয় কয় টাকা হইলে বাঘের দুধ পাওয়া যায়। আপনি কোন এই বাঘের দুধ কি এত সোজা? আর বাঘের দুধ টানবার যাইব ওই বাঘেটা, আর কেউ যদি বাঘের দুধ টানবার যায় হে কি আর ফেরত আইব? তুমি তো দেখি সমাজের একদম এক্সরে করে ফেলাইছো। এক্সরে করুন না তো কি করুন? মানুষ এখন দাওয়াত খেতে গিয়েও আগে খাওয়ানোর ছবি তুলে, খাওয়ানোর ছবি তুলতে তুলতে খাওয়ান ঠান্ডা হয়ে যায়, এরপরে খাওয়ানটা খায়। এরপর দুর্ঘটনা ঘটলে মানুষের জীবন না বাঁচাইয়া আগে মোবাইলে ভিডিও করে। আরে ভাই আমার আবেগটা এখন আর এই হৃদয়ে নাই, মোবাইলের স্ক্রিনে আইয়া পড়ছে। একদম ঠিক কথা, মানুষের এই লোক দেখানো স্বভাব আর ক্যামেরার পিছনের চেহারা, এটা তুইলা ধরে একটা কড়া রিপোর্টিং করতে চাই। তুমি কিন্তু আমার সাথে থাকবা, আমি আর তুমি মিলা এই মানুষগুলার মুখোশ খুলে দেব। হ্যাঁ চলেন, তোর রিপোর্টের টাইটেলটা হইতে হইব মুখোশের আড়ালে মানুষ নাকি মানুষের আড়ালে মুখোশ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রিপোর্ট শেষে কিন্তু আমার ওই লক্ষ্মীপুরের বিখ্যাত দই আর মিষ্টি। আচ্ছা চলেন চলো চলো। দর্শক মন্ডলী, কথা বলছি অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে প্রায় 150 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বিশ্বের অন্যতম সুন্দর, বিস্ময়কর এবং রোমাঞ্চকর উপকূলীয় পথ থেকে, যার নাম হচ্ছে গ্রেট ওশান রোড, যা বিশ্বের একটি ঐতিহাসিক এবং দর্শনীয় দীর্ঘ পথ। আমার সামনেই দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র, দক্ষিণ মহাসাগর, আর এই সাগরের পাশেই রয়েছে পাথরের পাহাড়। এই পাহাড় আর সমুদ্রের মাঝখানেই নির্মিত হয়েছে সেই বিস্ময়কর উপকূলীয় পথ, যেন প্রকৃতির তুলিতে আঁকা এক প্রাকৃতিক মহাকাব্য। এই পথটিকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে নির্মিত বিশ্বের বৃহত্তম যুদ্ধ স্মৃতিস্তম্ভ। এই গ্রেট ওশান রোডটি শুরু হয়েছে মেলবোর্ন থেকে 110 কিলোমিটার দক্ষিণে অবস্থিত টার্কি শহর থেকে, এবং এটি শেষ হয়েছে অ্যালেন্সফোর্ড নামে একটি স্থানে, টার্কি থেকে, যার দূরত্ব 243 কিলোমিটার। দর্শক মন্ডলী, আমরা এবার এসেছি ঐতিহাসিক মেমোরিয়াল আর্চের সামনে। আপনারা আমার পেছনে যে তোরণটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই মেমোরিয়াল আর্চ বা স্মৃতি তোরণ। প্রথম বিশ্বযুদ্ধ ফেরত বীর সৈনিকদের কঠোর পরিশ্রমের এক অনন্য স্মারক। 1919 থেকে 1932 সালের মধ্যে প্রায় 3000 যুদ্ধ ফেরত বীর সৈনিক এই পাহাড় কেটে 243 কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি তৈরি করেছিলেন। যারা বন্দুক ছেড়ে হাতে তুলে নিয়েছিলেন কোদাল আর হাতুড়ি, তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই এর নাম হয় গ্রেট ওশান রোড। মানুষ আর প্রকৃতির মেলবন্ধনে তৈরি এই গ্রেট ওশান রোড আমাদের মনে করিয়ে দেয় সময় বয়ে যায়, ভূখণ্ড বদলায়, কিন্তু প্রকৃতির রূপ আর মানুষের শ্রমের ইতিহাস চির অম্লান হয়ে রয়। আমাদের গ্রেট ওশান রোড যাত্রার সবচেয়ে কাঙ্ক্ষিত দৃশ্য হচ্ছে দ্য 12 অ্যাপোস্টেলস বা 12 জন ধর্মপ্রচারক। দর্শক মন্ডলী, আমরা এসে গেছি আমাদের সেই বহু প্রতীক্ষিত 12 অ্যাপোস্টেলসের সামনে, যে স্থানটিকে বলা হয় পোর্ট ক্যাম্পবেল ন্যাশনাল পার্ক।
আমার পেছনে সাগরের বুকে যে পাথরের স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে 12 অ্যাপোস্টেলস। মজার ব্যাপার হলো এই 12 অ্যাপোস্টেলস বা 12 জন ধর্মপ্রচারক নামে ডাকা হলেও এই চুনা পাথরের স্তম্ভগুলো কখনো সংখ্যায় 12টি ছিল না, তবুও নামটি রয়ে গেছে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের বুক চিরে জেগে থাকা বিশাল বিশাল চুনা পাথরের এই স্তম্ভগুলো দেখে মনে হয় প্রকৃতি বুঝি নিপুণ হাতে এখানে এই ভাস্কর্যগুলো তৈরি করে রেখেছে। যদিও সময়ের বিবর্তনে এবং ক্ষয়ের কারণে এখন আর 12টি স্তম্ভ অবশিষ্ট নেই, তবু এর আবেদন বিন্দুমাত্র কমেনি। এই স্পটটির আরেকটি বিশেষত্ব হলো দিনের বিভিন্ন সময়ে এর রঙের পরিবর্তন। ভোরে যখন সূর্য ওঠে তখন পাথরগুলো গাঢ় কালচে দেখায়, বেলা বাড়ার সাথে সাথে এটি সোনালী উজ্জ্বল বর্ণ ধারণ করে। আবার সূর্যাস্তের সময় যখন আকাশ লালচে হয়ে যায় তখন মনে হয় সমুদ্রের বুক চিরে কোনো আগুনের শিখা দাঁড়িয়ে আছে। আর এই রঙের খেলা ক্যামেরাবন্দি করতে সারা বিশ্বের আলোকচিত্রীরা এবং পর্যটকরা এখানে এসে ভিড় জমান। এই স্তম্ভগুলো কিন্তু রাতারাতি তৈরি হয়নি। প্রায় 2 কোটি বছর আগে দক্ষিণ মহাসাগরের প্রচণ্ড ঢেউ আর বাতাসের ধাক্কায় চুনা পাথরের পাহাড়গুলোতে ছোট ছোট গুহা তৈরি হয়। একসময় সেই গুহাগুলোর মাঝখানের অংশ ধসে পড়ে এবং এই বিশাল স্তম্ভগুলো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রের মধ্যে একা হয়ে যায়। এটি প্রকৃতির এমন এক স্থাপত্য যা প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। প্রকৃতি এখানে প্রতি বছর প্রায় 2 সেন্টিমিটার করে পাথর কেড়ে নিচ্ছে। অর্থাৎ আজকের দর্শক যা দেখছেন কয়েক প্রজন্ম পরের দর্শক হয়তো তার দেখতে পাবেন না। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই 12 অ্যাপোস্টেলস থেকে বিদায় নিচ্ছি। ঢাকার মিরপুর থেকে ইকবাল শরীফ ইমেইলে লিখেছেন, প্রায় 40 বছর আগে ইত্যাদির টাইটেল সঙ্গীতে আমাদের সমাজের বহুরূপী মানুষদের চরিত্র তুলে ধরা হয়েছে। কেউ কেউ অবিরাম চুপি চুপি, চেহারাটা পাল্টে সাজে বহুরূপী, বোঝা তো যায় না তাদের মতিগতি, সমাজের ছোট বড় অসঙ্গতি। এই কথাগুলো এখন প্রমাণিত সত্য। এখন মিডিয়া সহ চারিদিকেই বহুরূপী মানুষ দেখা যায়। এদের চেনা যায় কিন্তু ধরা যায় না কেন? উত্তরটি ইত্যাদির কাছেই জানতে চাই। ধরতে চাইলে ধরা যায়, কিন্তু ধরা হয় না কেন সে প্রশ্ন আপনার মতো আমাদেরও। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এদের রূপেরও পরিবর্তন ঘটে। তবে এই বহুরূপী মানুষদের চরিত্র মানুষ বোঝে, কিন্তু মানুষ যে বোঝে সেটা তারা বোঝে না। ঢাকা মিরপুর 1 থেকে ফারহাদুল ইসলাম আশিক লিখেছেন, ঢাকা মেট্রো রেলের প্রতিটি স্টেশনে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করলেও সেখানে পানি খাওয়ার কোনো স্থায়ী ব্যবস্থা নেই। তীব্র গরমে বা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অনেক যাত্রী, বিশেষ করে শিশু ও বয়স্করা অসুস্থ বোধ করেন। আরেকটি সমস্যা হলো অনেক মা তাদের দুগ্ধপোষ্য শিশুদের নিয়ে মেট্রো রেলে যাতায়াত করেন, কিন্তু কোনো স্টেশনে ব্রেস্ট ফিডিং কর্নার বা শিশুদের পরিচর্যার জন্য নিরাপদ কক্ষ নেই। ফলে জনসমক্ষে মায়েরা চরম অস্বস্তি ও বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন। আমি আপনাদের মাধ্যমে এই অত্যন্ত জরুরি ও মানবিক বিষয় দুটির দিকে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার এই গুরুত্বপূর্ণ ইমেলের জন্য ধন্যবাদ। আমরা মেট্রো রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি যাত্রীদের কষ্ট লাঘবে উল্লেখিত বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। ইত্যাদির কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000। ইমেল করতে পারেন ইত্যাদি 2674@gmail.com এই ঠিকানায়। এছাড়াও ইউটিউবে ইত্যাদি দেখতে পারেন ফাগুন অডিও ভিশন চ্যানেলে। ধন্যবাদ। এই ভিউ বাড়ানোর নিউ যুগে কারো ভিউ ফিউ, আর কারো ভিউয়ের নিউ চমক, আর এই চমকের গমক প্রত্যাশায় এক পরিবার শিখছেন অভিনয়। দেখা যাক শেষে এসে এই অভিনয়ে কি হয়। মনে করেন আপনার চরিত্র বাবা, আপনার ছেলে চাকরি পেয়েছে, আপনার ছেলে বাইরে আছে। এই সুখবরটা আপনি আপনার স্ত্রীকে দিবেন, তখন আপনার ফেসিয়াল এক্সপ্রেশন কি হবে? ঠিক আছে, আপনি আপনার স্ত্রীকে বলছেন, মা আপনি একটু দাঁড়ান তো। এইবার আপনি আপনার স্ত্রীকে বলছেন, কই গো আমাদের খোকার চাকরি হয়েছে, অনেক বড় চাকরি, ওকে ফোন দাও। ওগো শুনছো, আমাদের খোকা অনেক বড় চাকরি পেয়েছে, ওকে ফোন করো। টিচার, আমার অভিনয় ভালো হয়েছে? বলেন কি, এর চেয়ে কত খারাপ অভিনয় করে আজকাল ইউটিউবে মানুষ ভাইরাল হচ্ছে। আপনারা বসেন। এবার আপনি আসেন, আপনি এইবারই বউ, আপনার স্বামী বাইরে আছে, তাকে আপনি ফোন করে জিজ্ঞেস করেছেন, তোমার চাকরি হয়েছে, এই খবরটা তুমি আমাকে দাওনি কেন? বাবার কাছ থেকে কেন আমার শুনতে হলো? দেখ কি ব্যাপার, তোমার চাকরি হয়েছে এটা তুমি আমাকে জানাওনি কেন? আমি তো বাবার কাছ থেকে শুনলাম। আসো তুমি আজকে আমার বাসায়। হয়েছে আমার অভিনয়? খুব ন্যাচারাল। এবার আপনি আসেন, একটু দাঁড়ান। আপনার সংলাপ হবে, এই জন্যই আমি এই বিয়েতে রাজি হইনি।
এই জন্যই এই বিয়েতে আমি রাজি হইনি। কি হচ্ছে সব? অভিনয়ের প্রশিক্ষণ। হঠাৎ করে এই বয়সে এসে অভিনয় শিখছিস? এই বয়সেরই অভিনয় শিখছি, তুইও শিখে নে। কিছুই তো বুঝতে পারছি না। টিচার, ওনাকে একটু বুঝিয়ে বলুন তো। এখন অনেক বাড়িতেই অভিনয়ের কোচিং ক্লাস শুরু হয়েছে, ফুল ফ্যামিলি অভিনয় শিখছে, যেমন স্যারের ছেলে, ছেলের বউ, স্যার, ম্যাডাম এবং তাদের নাতি। এই 5 জনকে দিয়েই কিন্তু একটা নাটক হতে পারে। বলেন কি? কেন আপনি দেখেন না স্যার? দেখি, কিন্তু টেলিভিশনে ওদের নাটক চালাবে কে? দেখবেই বা কে? এখন তো টেলিভিশনের যে ইউটিউবে কিন্তু বেশি মানুষ নাটক দেখে, ওইখানে শত শত চ্যানেল, বেশিরভাগ শিল্পীর একটা করে চ্যানেল আছে, সে ওইখানে নাটক বানায় আর ছাড়ে। ওরা কি করবে? ইউটিউবে ফ্যামিলির নামে চ্যানেল খুলবে, যেমন স্যারের নাম কুদ্দুস, ওই চ্যানেলের নাম হবে কুদ্দুস ফ্যামিলি। ওখানে বিভিন্ন গল্প নিয়ে পুরো ফ্যামিলি অভিনয় করবে। খালি একবার যদি ভাইরাল হয় তাহলে কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হবে না। আর নিজেরা যদি তৈরি না করে তাহলে অন্যটাই অভিনয় করবে। ইন্ডাস্ট্রিতে বাবা আমার কিন্তু খুব ক্রাইসিস। গল্পটা কি হবে? ফ্যামিলি ড্রামা। বাবার গল্প, চাচার গল্প, মামার গল্প, দাদির গল্প, ইহাদের গল্প, উহাদের গল্প। এখন তো ফ্যামিলি ড্রামার খুব জোয়ার চলছে স্যার। আগে তো প্রেম নির্ভর নাটক ছিল। তখন ছিল প্রেমের নাটকের জোয়ার, নায়ক নায়িকা আর একটা মোবাইল ফোন, পার্ক, কফি শপ, আগান বাগান, রাস্তাঘাট, এইসব ছিল লোকেশন। অনেক নাটকে তো স্যার ডায়লগই ছিল না, শুধু ছিল নায়ক নায়িকার লুক আর ফেসফেসে গলা গান। আর গান হিট হলে কিন্তু নাটক হিট স্যার। আসলে মাস্টার সাহেব, আমাদের এখানে কখন যে কে হিট হয়, কেন হিট হয়, আর কখন যে কে ফ্লপ হয়, কেন ফ্লপ হয়, এটা নিয়েও একটা নাটক হয়। খারাপ বলে নাই, নাটকের নাম হবে হিট কেন ফ্লপ। ভিউ হবে বেশি আর ডলারও ইনকাম হবে অনেক। আমরা জানি মানুষের ক্ষমতা এমন, যদি থাকে মন, কোথায় এভারেস্ট, কোথায় সুন্দরবন। তেমনি একটি প্রচলিত কথা হচ্ছে, আমরা নারী, আমরাও পারি। সেই বিশ্বাসের বলেই এই লক্ষ্মীপুর থেকে দূর এভারেস্টের চূড়ায় উঠে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই লক্ষ্মীপুরেরই মেয়ে নিশাত মজুমদার। দর্শক মণ্ডলী, এবার আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদারকে, যার বাড়ি এই লক্ষ্মীপুরে। আসছেন নিশাত মজুমদার। তার জন্য বড় তালি। নিশাত, ইত্যাদিতে আপনাকে স্বাগত। আমরা জেনেছি আপনার বাড়ি এই লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা গ্রামে। আপনার এই জয়ে লক্ষ্মীপুরবাসীর মতো আমরাও গর্বিত, কারণ আপনি আমাদের দেশের গৌরব। পৃথিবীতে এত খেলাধুলা থাকতে আপনি এই কঠিন, ঝুঁকিপূর্ণ এবং বিপদসংকুল পথটি বেছে নিলেন কেন? যদি রবীন্দ্রনাথের ভাষায় বলি, কঠিনেরে ভালোবাসিলাম। আর পর্বতারোহীদের ভাষায় বললে এটি একটি এক্সট্রিম স্পোর্টস। কিন্তু আমার নিজের ভাষায় যদি বলি, সেটা হচ্ছে আমার এটা একটা জীবন দর্শন, এটা আমার একটা ফিলোসফিক্যাল জার্নি। কারণ আমি বিশ্বাস করি মানুষ কখনো পর্বত জয় করতে পারে না, মানুষ জয় করে তার নিজেকে, তার নিজের সীমাবদ্ধতাকে, প্রতিবন্ধকতাকে। ধন্যবাদ আপনার এই জীবন দর্শনের জন্য। নিশাত, আমরা জানি এভারেস্ট জয়ের জন্য প্রয়োজন দীর্ঘ প্রস্তুতি। তা আপনি কবে, কখন, কোথায় পর্বত আরোহণ করেছিলেন এর আগে? অনেকের কাছে আসলে মনে হতে পারে যে আসলে যে কোনো বড় কাজ বড় কিছু দিয়ে শুরু হয়, তা না। আসলে বড় কাজ খুব ছোট জিনিসটা, একটা ফুট স্টেপ দিয়ে শুরু হয়। তেমন আমার একটি ফুট স্টেপ ছিল বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কেওক্রাডং। যদিও সে জানতাম না যে সে আমাকে এভারেস্টে পৌঁছে দেবে। আপনার পর্বত আরোহণের জীবনে সবচেয়ে ভীতিকর ও স্মরণীয় ঘটনা কোনটি? সবচাইতে ভীতিকর যেটা ছিল, সেটা ছিল 2012 সালের 26 এপ্রিলের ঘটনা। সেটা ছিল হচ্ছে আমি ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2-তে যাচ্ছি, তখন হঠাৎ করে বরফ ধস নেমে আসে এবং আমাকে উড়িয়ে নিয়ে চলে যায়, এবং আমি হারিয়ে যাই বরফের মধ্যে, বরফের সমুদ্রে। পরে যখন বরফ ধসটা আমাকে নিয়ে চলে গেল এবং কিছুটা স্থির হলো, তো আমি চিৎকার করতে থাকি। তো আমার চিৎকার শুনে কেউ আসে না, তো আমি নিজেই তখন বরফের ভেতর থেকে উঠে বসি, এবং তখন আমাকে এম এ মোহিত এবং শেরপা দেখতে পান। তো ওই সময়ে যখন আমার চারদিক থেকে রক্ত পড়ছিল, মুখ থেকে রক্ত পড়ছিল, তখনও সে এম এ মোহিত এসে আমার কাছে আসেন এবং আমাকে জিজ্ঞেস করেন যে আপনি এখন কি করবেন, আপনি কি বাড়ি ফিরে যেতে চান না উপরে যাবেন? জি। তো স্বাভাবিকভাবে আমি বলেছিলাম যে আমি উপরে যেতে চাই। এটা ছিল আমার জন্য সবচেয়ে ভীতিকর, এবং বলা যায় হচ্ছে এটা আমার দ্বিতীয় জন্মের, আর যার কারণে আজকে আমি এখানে দাঁড়িয়েছি। ইত্যাদির সঙ্গে দুবার এভারেস্ট বিজয়ী এম এ মোহিত এবং আপনার একটি চমৎকার সম্পর্ক রয়েছে। কারণ 2012 সালে আপনারা দুজন যখন একসাথে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন, তখন আপনাদের হাতে ছিল ইত্যাদির লোগো, অর্থাৎ লেখাটি। এভারেস্টের চূড়ায় উঠে ইত্যাদির লোগোটি দেখাবার কারণটা কি? আসলে ইত্যাদি আজকে 38 বছর যাবৎ যে এই গল্পটা মানুষকে বলতে চাচ্ছে, সাধারণ মানুষের গল্প, আমাদের সংস্কৃতির যে অংশটা, সেটাকে পৃথিবীর সামনে তুলে ধরছে। তো আমার কাছে মনে হয়েছে আমরা যখন ইত্যাদি লোগোটিকে তুলে ধরেছি, তখন আসলে আমরা আমাদের বাঙালি যেটি স্বাতন্ত্র্য সাংস্কৃতিক সত্তা আছে, সেটাকেই তুলে ধরেছি, এবং এটাকে আমি আনন্দ বোধ করি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নিশাত, আজকে আমরা এই লক্ষ্মীপুরে ইত্যাদি করছি,
এটা আপনার নিজের জেলা, কেমন লাগছে আপনার অনুভূতি কি? আমি যেদিন প্রথম মাউন্ট এভারেস্টে চূড়ায় গিয়ে দাঁড়িয়েছিলাম তখন সাংবাদিকরা আমার মাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার অনুভূতি কি। তখন আমার মা বলেছিলেন যে উনি তো হারাইছে, ওর নামবো কেমনে, আগে নামি আইয়ুব। তো আমি নেমে এসেছি, আর আজকে নেমে এসে ইত্যাদির অনুষ্ঠানের মাধ্যমে আমার শেকড়ের কাছে, মাটির কাছে দাঁড়িয়েছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দের। এই সুখ স্মৃতির জন্য ইত্যাদিকে ধন্যবাদ। আর আজকের অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরাও আনন্দিত, আপনাকে অনেক ধন্যবাদ। এভারেস্টে আরোহণ থেকে আমরা এবার কিছু অবরোহী বিষয়ে আসি। বর্তমানে এই ফেসবুকের যুগে, হুযুগে, সুযোগে বা দুর্যোগে এই মাধ্যমকে ব্যবহার করে অনেক নব্য চিকিৎসক ঔষধপথ্যের ব্যাপারে নানান তথ্য দিচ্ছেন, কিন্তু অসুখ না বুঝে না জেনে, কারণ না খুঁজে না মেনে, নানা জনের নানা কথায়, নানা প্রথায়, ইউটিউব ভিউ বিবেচনায় চিকিৎসা নিলে রোগীর কি অবস্থা হতে পারে দেখুন। আমি তো আর পারতেছি না, পেটে ব্যথা, মাথায় ব্যথা, বুকে ব্যথা, ও মা গো, ব্যথায় কোমর নাড়াতে পারি না। সবচেয়ে বড় কথা হইল রুচি নাই, কিচ্ছু খাইতে পারি না, মনে হয় জন্ডিসও আছে। এক শরীরে এত রোগ নিয়ে মানুষ কেমনে বাঁচে আব্বা? এত রোগের ডাক্তার পাইতেও তো অন্তত 2-3 মাস সময় লাগবো। আম্মাও নাই, আমি এখন কি করি, কারে দেখাই? চিল্লাইস না, তোর এত ডাক্তার দেখান লাগবো না। বাবা রে, তোর মোবাইলটা বাইর কর। এখন আবার কারে কল করুক? কাউরে না, মোবাইলটা বাইর কর, ইউটিউবে যা, ওইখানেই সব চিকিৎসা পাবি। দুনিয়ার এমন কোনো অসুখ নাই যার সমাধান ওই ইউটিউবে নাই। দে, সার্চ দে, পাবি। কিন্তু এত অসুখ লয়ে তো মানুষ হাসপাতালে আইসিইউতে থাকে আব্বা, আর তুমি খুঁজতাছো ইউটিউব? আরে দূর, তুই কথা কম কহ। বাবা, তুই কিছু পাইছস? ইউটিউবে তো চিকিৎসা শেষ নাই, কোনটা কমু? একটা কহ। হার্ট অ্যাটাক থেকে বাঁচতে 5 সেকেন্ডের টোটকা। বিয়ে কত? 6 মিলিয়ন। আগেবার মাথা ব্যথা, কোমরের ব্যথা 1 নিমেষেই দূর হবে। টাইম কতক্ষণ? এখানে তো কোনো টাইম নাই, কইছে 1 নিমেষে, ওইটাই টাইম। আচ্ছা, ওষুধের কথা কি কইছে? কাঁচা নিম পাতা, কাঁচা মরিচ, কাঁচা হলুদ, কাঁচা কলা ব্লেন্ডারে পিষে 3 চামচ সরষের তেলের সাথে 1 চামচ খেয়ে আর 1 চামচ সারা শরীরে মেখে 1 ঘন্টা রোদে দাঁড়ায় থাকেন, ব্যাস আপনি সুস্থ। মানুষ কমেন্টে কি লিখছে? কমেন্ট করছে, একজন লিখছে ভাই আপনার এই রেসিপি খেয়ে আমি এখন আইসিইউতে। আরেকজন লিখছে ব্যথা বেন্দা তো কমলই না, আমার এখন লুজ মোশন শুরু হয়েছে, ভিউ 3 মিলিয়ন। আব্বা এসব বাদ দেন, এগুলা যারা ভিউ করে হেরাও অসুস্থ। লন হাসপাতালে যাই। লাস্ট চান্স, এত চিকিৎসা না দেখা সর্বরোগের চিকিৎসা খোঁজ। ওরা হার্ট, কিডনি, ক্যান্সার সব ভালো করতে পারে। পাইছি আব্বা, ব্যথার ওষুধের লিখছে গোলমরিচ আর আমলকি ভিনেগারের সাথে মিশায়া 1 চামচ খাবেন, আর পেঁয়াজের রস নাকে দিয়ে প্রতিদিন 3 মিনিট উল্টা ঝুলে থাকবেন। তো আমারও তো এটা উল্টা ঝুলাইয়া দে। কিরে সুচনা, তোর আব্বার কি হয়েছে? আর কোয়েন না চাচা, আব্বার তো অনেক সমস্যা। কইলাম ডাক্তারের কাছে চলেন, না যাইবো না, সে চিকিৎসা নিব ইউটিউব ইউনিভার্সিটি ডাক্তারের কাছে। হায় হায় ভাইজান, এই এআই যুগে এসে আপনি এইসব বিশ্বাস করেন? আরে ওরা তো ভিউয়ের জন্য গোবরের পুডিং বানায় চালাইয়া দিব। তুমি জানো ইউটিউবে যারা চিকিৎসা করে তাকে ভিউ কত? বাবা ভিউ বল, ভিউ 6 মিলিয়ন। মানে বুঝো, এই 6 মিলিয়ন লোক কি কিছুই বুঝে না। এইখানেই তো সমস্যা, ওরাও আপনার মতো উল্টা বুঝে সব উল্টা ঝুলা রয়েছে, ওরা করে ভিউ বাণিজ্য। শোনেন করিম ভাই, এই ইউটিউবে ভালো তথ্য যেমন আছে, খারাপ তথ্যের তেমন অভাব নাই। সেই জন্য রোগ শোকে আসল ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। লাইক, কমেন্ট আর ভিউ বাজ এইসব। ভাই তাইলে আমার জলদি হাসপাতালে নিয়ে যাও, আমি আর পারতেছি না। ইউটিউব আমার বহুত সময় নষ্ট করছে। সেই জন্যই বলে রোগ হলে সোশ্যাল মিডিয়া না, রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হন। কারণ আমি অ্যাম্বুলেন্স ডাকি। বাবারে, তবে হাসপাতালে যাওয়ার আগে একটু ইউটিউবটা ভালো করে চেক করে দেখিস, কম খরচে হাসপাতালের বিল পরিশোধ করার উপায় সম্পর্কে কোনো কন্টেন্ট আছে কিনা। মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শ, তার সব পরামর্শই স্বাস্থ্যসম্মত নয়, কারণ এখানেও রয়েছে আসল নকলের ফাঁকি এবং ঝুঁকি, যেমন রয়েছে সোনাতেও। চলুন দেখি এই কৃষকদের স্বর্ণ বা সোনা নিয়ে ভাবনা কি। আচ্ছা মাস্টার সাহেব, একটা কথা কন দেই। কি কথা? সোনার বলে মেলা দাম, বাড়তে বাড়তে বলে বড়িতে 2 লাখ টাকা ছাড়াই গেছে। তাহলে এইটা নিয়ে মানুষ তো চিন্তা করে কে? না করলেই হয়। এইটা নিয়ে আমাগর তো অত চিন্তা নাই, বাড়লেই কি আর কমলেই কি। তো শহরে যাও, দেখবা স্বর্ণের দোকানে কেমন বিল, আর বিয়ে শাদী হলে তো কথাই নাই, কে কয় ভরি দিল এইটা লইয়া কম্পিটিশন। শুনছি এইসব বিয়া শাদিতে বংশে চাইতে বলে স্বর্ণের কদর বেশি। কিন্তু এত গয়না দিয়ে লাভ কি?
শুনছি গয়না থাকলে অনেকে পরে না। ঠিকই শুনছ, পরে সব ইমিটেশন। সেইটা আবার কোন গয়না? হেডি স্বর্ণের না, তবে স্বর্ণের মতো চকচক করে। কিন্তু চকচক করলেই তো শোনা হয় না। তবে এই চকচকে শোনা বেশিরভাগ মেশেই পরে না, ইমিটেশন দিয়ে চালায় দেয়। চিন্তায়ের ডরে পইরা বাইরে হয় না, চুরির ডরে ঘরেও রাখে না, ব্যাংকের লকারে রাখে। আশা মাস্টার সাহেব, আমগর দেশে তো সব কিছুতেই মোটামুটি ভেজাল আছে, স্বর্ণে নাই? আছে, ওই যে খাত কয় না, এই যে রূপা তামা জিঙ্ক এই সমস্ত এই খাত হিসাবে ব্যবহার করে আর কি। তাহলে তো মারাত্মক সিটিংবাজি হয়। এই খাত কিন্তু এই ফরমালিনের মতো ক্ষতি করে না, বরং শক্ত করে। আমাকে ওইসব খাত মাত নিয়ে চিন্তা করে লাভ নাই, আমাকে তো স্বর্ণই নাই। তাই যাকে মেলাটে আছে এরা নিজেকে সোনার গয়না ছাড়াও অন্য মানুষের সোনার হাড়ি পাতিল জগ মগ বদলা কলস উপহার দেয়। কিন্তু আমার কথা হলো হেরা এত টাকা কই পায়? হ্যাঁ গোটে কামানোর কারখানা আছে। হেরা নিশ্চয়ই সোনার চামচ মুখে লে আইছে। আমার মনে হয় হ্যাগো আসে বোধ হয় সোনার ডিম পারে। সোনার ডিম আর সোনার চামচ এগুলা কিছু না, এগুলা কথার কথা। তবে হেরা কিন্তু সোনার বিস্কিট। সোনার বিস্কুট? মাস্টার সাহেব, এই সোনালে আমাকে কোনো চিন্তা নাই, দাম বাড়লে কি কমলে যে জিনিস পড়তে পারবো না, ধরতে পারবো না, দেখাইতে পারবো না, লুকায় রাখতে হইব, এত দাম দিয়ে ওই জিনিস কেনার দরকারটা কি? আমগর কাছে খাঁটি জিনিস হইলো আমগো ক্ষেতের সোনার ফসল, যা খাই আমরা বাঁচি, মানুষ গড়ে বাঁচাই। এইটা কইছো খাঁটি কথা। আমাকে স্বর্ণ হইল সোনালী ধান, এই ধানই আমাকে আসল অলংকার। এই সোনাই আমাকে খিদা মিটায়, বাসনের পথ দেখায়। এ যেন সম্মুখ পায়ে পড়ায় শিকল, অকস্মাতে জেগে ওঠে কোন রসাতল, তবুও লড়াই, তবুও বারবার বলে বাঁচতে চাই। কবিতার এই পংক্তিগুলোর মতোই নদী আর ভাগ্যের সঙ্গে অবিরাম লড়াই করে নিঃস্ব মেঘনা পাড়ের এক মাঝি। একসময় নদী যার প্রধান আয়ের উৎস ছিল, এখন সেই নদী তাকে নিঃস্ব করেছে। ভাগ্য বিড়ম্বিত সেই মানুষটির নাম মজনু মাঝি। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের শহীদনগর গ্রামের এক জীর্ণ ঝুপড়ি ঘরে বসবাস মজনু মাঝির। একসময় যিনি ঝড় বৃষ্টি উপেক্ষা করে মেঘনার উত্তাল বুকে ট্রলার নিয়ে ছুটে যেতেন মাছ ধরতে, নিয়তির নির্মম পরিহাসে সেই মজনু মাঝি এখন নিথর নিস্তব্ধ। রাক্ষসী মেঘনার ভাঙনের কবলে পড়ে 7 বার হারিয়েছেন মাথা গোজার ঠাঁই, বসত ভিটা। প্রতিবারই নদী ভাঙনে সব হারিয়ে আবার নতুন করে কাজে নেমে পড়েন। কিন্তু শুধু নদী ভাঙনই নয়, পরিবারের সদস্যরা যেন একে একে পড়েন ভাঙনের মুখে। মজনু মাঝির বর্তমান বয়স 71 বছর এবং তার স্ত্রী খাদিজার বয়স 59। তাদের ছিল 7 সন্তান, 5 ছেলে 2 মেয়ে। ছেলে মেয়ে নিয়ে নদীতে মাছ ধরে সুখেই ছিলেন মজনু মাঝি, কিন্তু এই সুখ তার কপালে আর সইল না। নিয়তির নিষ্ঠুর নিয়মে একে একে হারাতে থাকেন সন্তানদের। মজনু মাঝির বড় সন্তান আবু সাইদও নদীতে মাছ ধরতেন। মেঘনার উত্তাল তরঙ্গে নৌকাডুবিতে প্রাণ হারান তিনি। এর 2-3 মাস পরে দ্বিতীয় সন্তান বাবুল অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। এরপর তার আরেক সন্তান আলামিন এবং স্নাতকোত্তর সন্তান আবুল খায়ের ছিল তার অন্ধের জ্যোষ্ঠী। সবজি বিক্রি করতে করতে হঠাৎ করে একদিন সড়ক দুর্ঘটনায় নিহত হন আলামিন। এর 2 মাসের মধ্যেই বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারান মজনু মাঝির আয়ের প্রধান উৎস একমাত্র স্নাতকোত্তর সন্তান আবুল খায়ের। এরপর সবচাইতে ছোট ছেলে বিয়ে করে চলে যায় অন্যত্র, বাবা মার খোঁজ রাখে না। 2 মেয়ের বিয়ে দিয়েছেন মজনু মাঝি। মেয়েদের সংসারেও অভাব, নুন আনতে পান্তা ফুরানো সংসারে কোনোভাবে দিনাতিপাত করছেন। বাবার চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য তাদের নেই, অথচ এই সন্তানরাই ছিল মজনু মাঝির শেষ সম্বল এবং আশ্রয়। উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে অভাব অনটনে অসহায় হয়ে পড়েন তিনি। মস্তিষ্কে স্ট্রোকের কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়ে অচল হয়ে যান। বাধ্য হয়েই সংসারের হাল ধরেন স্ত্রী খাদিজা। হুইল চেয়ারে করে স্বামীর এই অসার শরীর বয়ে বেড়ান খাদিজা। বর্তমানে বড় মেয়ে ফরিদার ছোট্ট ঘরে কোনো রকম দিন কাটাচ্ছেন মজনু মাঝি ও তার স্ত্রী। কখনো একবেলা খেয়ে, কখনো না খেয়ে কাটছে তাদের দিন। পেটের ক্ষুধা আর অচল স্বামীর ঔষধের খরচ জোগাতে গত 7টি বছর ধরে খাদিজা তার অসুস্থ স্বামীকে হুইল চেয়ারে বসিয়ে সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। দর্শক মণ্ডলী, আমরা এসেছি কমলনগরের শহীদনগর গ্রামে মজনু মাঝির বাড়িতে। আমরা এবারে কথা বলবো তার সঙ্গে। আপনি কেমন আছেন? আমি ভালো নাই। ভালো নাই? উনি কি ভালোভাবে কথা বলতে পারেন না? কথা মুখ বাজে, স্পষ্ট হয় না। জেনা। আচ্ছা, এখন আপনার সংসার চলে কিভাবে? কষ্ট মামা, আমি এক বেলা খাইলে আর বেলা টাইমে আনতাম পারি না মামা কোনো পথে। মামা বাজারা খুঁজতে চায়, খাইতে চায় মামা, আমি খাওয়াই পারি না। কি দিয়ে খাওয়াবো মামা? চিকিৎসাও করতে পারে না? চিকিৎসাও চালাতাম পারি না মামা। কি খাওয়াবো মামা? আমি কিনতামও পারি না, খাইতামও পারি না।
নদী নদী সব নিয়ে গেছে, সব লয়ে গেছে নদী। জমি জমা বাড়িঘর কিছুই নেই। কিছু নেই মামা, কিছু নেই। 6-7 ভাঙা দিছে নদী। 6-7 বার ভেঙেছে। এই বাড়িটাতে থাকেন আপাতত? যে আমি এই বাড়িতে থাকি। মানে অন্য মানুষের জায়গায় আপনারা বাড়ি করে থাকেন এটা? জি। আচ্ছা আচ্ছা। ছেলেদের কথা মনে পড়ে? জি, আপনার তো 4 ছেলেই মারা গেছে বলে না? 4 ছেলে মারা গেছে। 6-7 মাসের আগামাতা, 6-7 মাসের আগামাতা। আরেক ছেলে? এক ছেলে হরুগো লগে থাকে। ও, আপনার বাপ মার খবর নেয় না? হ্যাঁ রে বাবা, নিজেও খাইতারা না হে। ওনার স্ট্রোকটা হলো কখন? ছোট ছেলেটা কারেন্টে মারা গেছে মতন এই যে দেখতে যে সরকারে হয়েছে মামা, এই হয়েছে মতন একটু দেখতে কি একসাথে হিয়া নেই। ওই ছেলে তো বোধহয় আপনি এমএ পাস করেছেন? যে যে ছেলেরে আমি পাস করেছি মামা। ওই স্ট্রোকের পর থেকে প্যারালাইজড হয়ে গেছে। আমি ডাক্তার মরতাম চাই বাবা, আমি কিচ্ছু চাই না। দর্শক মণ্ডলী, এই বৃদ্ধ দম্পতির যে বয়সে শান্তিতে বিশ্রাম নেবার কথা, যে বয়সে নাতি নাতনিদের সঙ্গে গল্প করার কথা, সেই বয়সে তারা হুইল চেয়ারে করে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন মুঠো খাবারের জন্য। মজনু মাঝি, আজকে আমরা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে এবং কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনার এই ছোট্ট ঘরটি মেরামত এবং ওনার চিকিৎসা সহায়তার জন্য এই 2 লক্ষ টাকার চেকটি প্রদান করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আশা করি এই অর্থ আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি। আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আমাদের সমাজে শহরে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে মজনু মাঝিদের মতো অসংখ্য মানুষ আছেন যারা দুঃখ বেদনার বদ্ধ জলাশয়ে ডুবন্ত। আমাদের প্রত্যাশা যারা বিত্তবান ও সম্পদশালী ব্যক্তি আছেন তারা আরও চিত্তবান হয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে এই দুঃখী মানুষগুলোর প্রতি তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।